আচ্ছা, আমরা শুরু করে দেই। বেশিক্ষণ ওয়েট করার দরকার নেই। হ্যাঁ, এখন শুরু করবো ভাইয়া। আচ্ছা, আমাদের আজকে যে দুটো চ্যাপ্টার আমরা পড়বো ওই দুটো হলো স্থিতিবিদ্যা আর হলো গতিবিদ্যা। এই দুটো চ্যাপ্টার অ্যাডমিশনের জন্য আহামরি তেমন একটা ইম্পর্টেন্ট না। কারণ তোমরা যদি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো তাহলে দেখতে পারবা যে খুব কম কোয়েশ্চেন আসছে। আসলেও দুইটা চ্যাপ্টার থেকে যে কোনো একটা থেকে আসছে, আরেকটা থেকে আসেই নাই। আর না আসার মেইন রিজনটা হলো গিয়ে আমরা যখন ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারটা পড়ি, ভেক্টরের ম্যাক্সিমাম জিনিসই হলো এইখানে রিপিট হয়। তো সেই ক্ষেত্রে আর কি এই চ্যাপ্টারটাকে তেমন একটা ইম্পর্টেন্স দেয়া হয় না। আর দিলেও হাতে গোনা কয়েকটা টপিক রিপিট হয়। তো আমি তেমন একটা স্লাইড বানাই নাই। আমি যেটা করছি সেটা হলো যে আমি নিজে যেই নোট থেকে পড়তাম বা যাদের নোট থেকে নোট ফলো করতাম তাদের নোটগুলো থেকে তোমাদের পড়াবো। আর ভার্সিটি কয়ের কোশ্চেন ব্যাংক থেকে যে টপিক গুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট বা সেকের জন্য ইম্পর্টেন্ট ওগুলো আমি দাগাই দিব, তোমরা ওগুলা পড়তে পারো। বাট সাজেশন থাকবে যে যেহেতু এই দুইটা চ্যাপ্টার অনেক ছোট, আর এগুলা পড়লে তোমাদের ভেক্টর চ্যাপ্টারটা, ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে সাজেশন থাকবে যাতে দুইটা চ্যাপ্টারই তোমরা ভালোভাবে পড়ো। তো শুরু করে দেই। আচ্ছা, স্ক্রিন দেখা যাইতেছে মোস্ট প্রবাবলি। এখন দেখো এখানে আমাদের হলো যে প্রথমে আমরা স্থিতিবিদ্যা দিয়ে শুরু করব। স্থিতিবিদ্যার যে টপিকটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলো হলো গিয়ে সেকের জন্য বা যে কোনো ইউনিভার্সিটির জন্য। এখানে হলো কি যে দুইটি বলের লব্ধি নির্ণয়ের ক্ষেত্রে এই যে 3 স্টার যেগুলো দেয়া আছে না, মূলত ওগুলাই হলো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। এখানে কোন নির্ণয় এটা আসে, কোন নির্ণয়টাই আসে। তারপরে এটা তেমন আহামরি আসে না, খুব আসে না। তারপরে হলো এই যে এটা, এই টাইপ 7, আর হলো এটা তিনটি বল। এই টপিক গুলা পড়লেই হবে, জাস্ট 3 স্টার যেগুলা দেয়া আছে এগুলা, আর হলো এই যেটা সদৃশ বিসদৃশ এগুলা। 2 স্টার 1 স্টার না দেখলেও হবে, তারপরে তোমরা চাইলে দেখতে পারো যেহেতু তোমাদের কাছে হিউজ অ্যামাউন্ট অফ টাইম আছে। আমার সাজেশন থাকবে যে তোমরা সবগুলা টপিকই দেখো। তো আমরা এখন আমাদের কোশ্চেন ব্যাংক সলভে যাই, বা আমাদের নিজেদের নোট যেটা আছে ওটা থেকে সলভ করা শুরু করি। তো এখানে দেখো, আমি নিজে হলো ফিজিক্স সেন্টার্সে পড়ছিলাম। তো ওইখান থেকে ওদের নোট যেটা আছে ওটা থেকে পড়াইতেছি। ওদের নোটগুলো তোমরা এমনিও পাবা, বা আমি এটা দিয়ে দিব, সমস্যা নাই। এখানে অনেক ডিটেলস অনেক কিছু বলা আছে, ডিটেলস পড়ার দরকার নাই। এই চ্যাপ্টারের জন্য যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, এই যে সাম্যাবস্থা শর্ত যে জিনিসটা, এটা দরকার আছে। তার তারপরে হলো গিয়ে তোমাদের, সরি, আচ্ছা আমাদের হলো এইখানের এই শর্তটা কাজে লাগবে। তারপরে হলো এই গ্রাফ থেকে কোনটার ক্ষেত্রে কোন ফর্ম, মানে কোন ফর্মে কিভাবে নিতে হবে এটা তো হয়তোবা তোমরা পারো। এই জিনিসটা দেখবা, অনেক সময় এরকম ভাবে একটা চিত্র দিয়ে দিবে, বলবে যে এটার জন্য কি ফরমেশন হবে। মনে করো অপশন এ তে দিল যে P+Q=R, বা এরকম অনেকগুলো অপশন দিয়ে দিবে। এই প্রথম চিত্রের জন্য আমার কি হবে বলো তো? কেউ একজন চ্যাটে বা মাইক আনমিউট করে বলো যে এই প্রথম এই চিত্রটার জন্য আমার সলিউশন কি হবে। আর এটাটা তো এই পাশে দেয়াই আছে যে আমি এখান থেকে পি তে যাব, দেন কিউ তে যাব, যতটুকু ডিস্টেন্স হবে। আর এখান থেকে আর এ যাইলে আমার ততটুকু ডিস্টেন্স হবে। তো সেই ক্ষেত্রে আমার হলো P+Q=, যেটা এই পাশে R=, সেটা সেম জিনিস। তো সেই ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে আমাদের কি হবে? প্রথমটার ক্ষেত্রে কিন্তু আমাদের চিত্রটা একটু ডিফারেন্ট আছে। তো সেই ক্ষেত্রে একটু বলো যে কিরকম হবে। রেসপন্স করো, কারণ আজকে ম্যাক্সিমাম জিনিসই আমি তোমাদের উপর ছেড়ে দিব। এই চ্যাপ্টার গুলোর মধ্যে আর কি তোমাদের রেসপন্স ছাড়া আর কি পসিবল হবে না। খাতা কলম নিয়ে বইসো, ওইটা বেটার হবে। আহ, একজনের মনে হয় নেট প্রবলেম করতেছে, অ্যাড হইতে পারতেছে না। তো আমাদের তো ক্লাস রেকর্ড থাকবে, ও রেকর্ড করে নিবেনি, সমস্যা নাই। এটার ক্ষেত্রে আমি নিজে বলে দিই, তোমাদের রেসপন্সের আশায় বসে থাকলে আসলে আমি যেটা করবো, এখানে থেকে পিতে গেছি, এটা যদি আমি স্টার্টিং পয়েন্ট ধরি, এখান থেকে আমি কারোর মনে হয় মাইক, এটা স্টার্টিং পয়েন্ট। এখান থেকে আমি পিতে গেছি, দেন এখান থেকে আমি কিউতে গেছি। দেন দেখো আমার হলো এখান থেকে আমি আরে আসছি। আলটিমেটলি আমার কিন্তু যাওয়া কোথাও হয় নাই, জাস্ট আমি শুধু ঘুরছি। স্টার্টিং পয়েন্ট থেকে আমি ফিনিশিং পয়েন্টে চলে আসছি। তো এটার ক্ষেত্রে আমার এই যে এখানে যেটা আছে সেটাই হবে, এরকম। আচ্ছা, তো সামান্তরিকের সূত্র যেটা আছে এটাও তোমরা পারবা। এখানে এই যে এখানে যে বেসিক জিনিস দেয়া আছে এগুলো তোমাদের হলো মুখস্থ থাকা উচিত। এজ এ অ্যাডমিশন ক্যান্ডিডেট তোমাদের এগুলো একদম ঠোঁটস্থ থাকা উচিত। কোনটার ক্ষেত্রে কি হবে এগুলো যদি তোমরা পড়ো, তোমাদের ভেক্টর চ্যাপ্টারটাও অনেক ইজি হবে বা হেল্পফুল হবে এই টিপস গুলা। এখানে দেখো যে কি বলছে, যে যদি আমার পি আর কিউ সমান হয় আর মধ্যবর্তী
কোণ বা আলফা যদি 90 ডিগ্রি হয় তাহলে আর ইকুয়াল টু √2p। আর যদি আমার মধ্যবর্তী কোণ 180 হয় তাহলে আমার আর বা লব্ধি হবে হলো গিয়ে 0। আর যদি আমার পি কিউ দুইটা সমান হয় আর মধ্যবর্তী কোণ হয় 120 ডিগ্রি তাহলে আমার তিনটা বাহুই সমান হবে। আর ধরো আমাকে বলে দিছে যে আমার হলো গিয়ে আলফা 90 ডিগ্রি, এই যে এই শর্তটার ক্ষেত্রে হলো আমি যদি এই ফর্মুলা অ্যাপ্লাই করি আর ইকুয়াল টু √p² + q², তো সেই ক্ষেত্রে আমার কি পি আর কিউ সমান না? তো আমি এখানে পি এর জায়গায় কি লিখতে পারি, আইদার কিউ লিখতে পারি বা কিউ এর জায়গায় পি লিখতে পারি। তো p² + p² আমার কি হইতেছে √2p। ওই ঘুরে ফিরে সেম জিনিসটাই আসতেছে। আমার সুবিধার্থে আমি যখন যেটা নেওয়া দরকার আমি সেটা নিব। তারপর হলো লব্ধির দিক নির্ণয়, এটাও তোমরা পারো। এই জিনিসটা তো সবাই জানার কথা, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। তো এখানে কিছু জিনিস আছে, নোট দিয়ে দিব, এখান থেকে পড়ে নিও। তারপরে হলো কস আলফার মান বের করতে গেলে আমরা কি ফর্মুলা ইউজ করি, কজ ইনভার্স মাইনাস ছোট মান বাই বড় মান। সব সময় এই জিনিসটা সত্য থাকে যে ছোট মানকে বড় মান দিয়ে ভাগ করলে আর মাইনাস দিলে আমার হলো আলফার মানটা বের হয়ে আসে। তারপর এখানে একটা জিনিস লেখা আছে, কিউ যদি 2p এর সমান হয় তাহলে আলফা হবে হলো 120 ডিগ্রি। ছোট ছোট জিনিস আছে, এগুলো তোমরা ভালো করে নিজেদের মতো করে নোট করে রাখবা। যদিও এটা পিডিএফ, একটা জিনিস কি যে অ্যাডমিশনে যতই তুমি পিডিএফ থেকে পড়ো না কেন, একটা সময় পরে পিডিএফ তোমার জন্য সবচেয়ে বড় শত্রু হয়ে যাবে। কারণ লাস্ট মোমেন্টে তুমি যখন রিভিশন দিতে যাবা তখন তুমি আসলে বুঝে পাবা না যে কোন জায়গায় কোন পিডিএফ থেকে কোন জিনিসটা আমি পড়ছিলাম। তো সেক্ষেত্রে আমি বারবার তোমাদেরকে বলতেছি যে তোমরা নোট করে পড়ো বা তোমাদের আলাদা একটা নোট খাতা করো। আর টাস্ক তো দিছিলাম, কেউ সাবমিট করো নাই। যেহেতু সাবমিট করো নাই, এরপর থেকে টাস্ক আসলে না দেয়াই বেটার। তোমাদেরও এনার্জি কম নষ্ট হবে, আমারও কম নষ্ট হবে। তো এখানে দেখো আমরা কিছু কোয়েশ্চেন সলভ করি, তাহলে হয়তো আমরা বুঝতে পারবো। এই কোয়েশ্চেনটা যে সমান মানের দুইটি বলের লব্ধি এদের গুণফলের বর্গমূলের সমান, বলদ্বয়ের মধ্যবর্তী কোণ কত? আমরা যদি শুধু কোয়েশ্চেনটাতে যাই, দেখো সমান মানের দুইটা বল, তার মানে হলো আমার পি আর কিউ দুইটা হলো সমান। দুইটা হলো সমান, দুইটা সমান, এদের লব্ধির গুণফল বর্গমূলের সমান। মানে এদের গুণফলের বর্গমূল, আমরা যদি পি আর কিউ সমান হয় এদের গুণফল কি হবে p²। বর্গমূল মানে কি, যদি আমি রুট করি তাহলে কি আমার পি। তো সেই ক্ষেত্রে কি আমার হলো এটা কি, আমার হলো এটা কি লব্ধি না, লব্ধি। আর আলটিমেটলি আমার হইতেছে এটা কি, পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর। আমরা একটু আগে উপরে সূত্রতে পড়ে আসছি কি, যদি আমার তিনটা বাহুই সমান হয় তাহলে আমার হলো গিয়ে মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। তো এটার আনসার হলো 120 ডিগ্রি। এটা এই কোয়েশ্চেনটা অনেক জায়গাতে আসে, পড়ে রাখো। তারপরে হলো এখানে কিছু ফর্মুলা দেয়া আছে, এগুলো তোমরা মনে রাখতে পারো, এগুলো দেখবা ভালো করে। উম এইখানে এই কোয়েশ্চেনটা অনেক জায়গাতে আসে যে 3, সরি, অপশন লাগবে, এই কোশ্চেনটাতে অপশন লাগবে যে 3 নিউটন আর হলো 4 নিউটন বলের লব্ধি কোনটি হতে পারে না। তো লব্ধি জিনিসটা কি, যে আইদার যোগফল অথবা বিয়োগফল। তো 3 আর 4 এর যদি আমি সর্বোচ্চ লব্ধি নেই তাহলে আমার কত হবে, যোগফল হবে। আর ম্যাক্স হবে হলো গিয়ে আমার যোগফল দুইটার p+q। তো 3 আর 4-এর যোগ করলে আমার আসতেছে হলো 7। আর আর যদি আমি মিনিমাম নেই তাহলে আমার আসতেছে কি, p-q বা q-p, যেটাই হোক, যেটা বড় হবে ওটা থেকে মাইনাস করতে হবে। আমার আলটিমেটলি আসতেছে কত, 1। তাহলে আমার রেঞ্জটা কত হবে, আমার রেঞ্জটা হবে হলো গিয়ে 1-এর চাইতে বড় বা সমান, তারপরে হলো কি 7-এর চাইতে ছোট বা সমান। তো এখানে আমার 2 আছে যেটা 1-এর চাইতে বড়, তো লব্ধি হইতে পারে। 3 আছে, নিজে লব্ধি হইতে পারে। 5 আছে, লব্ধি হইতে পারে। হইতে পারে না কত, 0। যদি আমার 8 থাকতো তাহলে আমি 8 অপশন লাগাইতাম, যেটা হইতে পারে না। তারপরে এখানে একটা কোয়েশ্চেন দেখো যে 3 নিউটন ও 4 নিউটন বলদ্বয় কত কোণে ক্রিয়া করলে লব্ধি সর্বোচ্চ হবে। এটার একটা থিওরি হলো গিয়ে যে আমার থিটা বা অ্যাঙ্গেল যত কম হবে তত আমার লব্ধি সর্বোচ্চ হবে। অ্যাঙ্গেল যদি আমার আহ ছোট হয়, লব্ধি হবে হলো গিয়ে আমার বড়। তাহলে এটা আমার কি, সরি, এখানে আমার ব্যস্তানুপাতিক সম্পর্ক হইতেছে অ্যাঙ্গেলের সাথে লব্ধির। অ্যাঙ্গেলের সাথে আমার লব্ধির সম্পর্কটা হইতেছে ব্যস্তানুপাতিক, 1/লব্ধি। যেখানে নিচে লেখা আছে, চাইলে দেখতে পারো, যে থিটার মান যত কম হবে লব্ধির মান তত বাড়বে। তো এই জিনিসটা অ্যাপ্লাই করে তোমাদের কোশ্চেন তোমরা অনেক সময় ইজিলি আনসার করতে পারবা। তারপর এখানে কিছু কোশ্চেন আছে, এগুলো সব তোমরা প্র্যাকটিস করবা। যতগুলা কোশ্চেন আছে এই মানে স্থিতিবিদ্যা গতিবিদ্যার দুইটা স্লাইড দিয়ে দিব নোটে
এগুলাতে যা আছে সব যেন তোমাদের করা থাকে। কোশ্চেন ব্যাংক ভার্সিটির কয়টা করো বা না করো, এইগুলা সবগুলা কোশ্চেন করবা, দেখবা তোমাদের সব ধরনের টাইপ তোমাদের কমন আসতেছে। আচ্ছা, এই কোশ্চেনটা আমরা এখন সলভ করি। এখানে আমাদের বলছে এটা কি, যে দুইটা √5 একক মানের বলের লব্ধি কত হবে যখন আহ বলদ্বয় 5 ডিগ্রি কোণে ক্রিয়ারত। তো এখানে আমাকে কি দেওয়া আছে, পি আর কিউ এর ভ্যালু দেওয়া আছে, আর বলে দিছে কি পি ইকুয়াল টু কিউ, আর এদের ভ্যালু কত √5। তারপর আমার অ্যাঙ্গেল বা আলফা কত দেওয়া আছে 60 ডিগ্রি। তো সেই ক্ষেত্রে আমি যে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি লব্ধির জন্য, তো নর্মাল লব্ধির যে সূত্র আছে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q কজ আলফা, তোমরা চাইলে এটা অ্যাপ্লাই করতে পারো। বাট এটার একটা শর্টকাট, এই ফর্মুলাটার একটা শর্টকাট ফর্মুলা আছে, যদি আমার পি আর কিউ সমান হয় তখন আমার হবে হলো গিয়ে 2p কজ আলফা ভাগ 2, এটা হবে আমার। তোমাদেরকে কি দেখায় দেওয়া লাগবে যে এই ফর্মুলা থেকে এখানে কিভাবে আসছে? ভাঙায় দেখা দেওয়া যদি লাগে তাহলে বলো, আমি দেখায় দিব, না হলে আমি ডিরেক্ট সলভে চলে যাব। এটা দিলে ভালো হয়। আচ্ছা, তাহলে আমি দেখাই দিই। আমার এখানে কোশ্চেনে বলছে হলো গিয়ে পি আর কিউ সমান, তো সেই ক্ষেত্রে আমি দুইটাকে আমার বুঝার সুবিধার্থে আমি দুইটাকে পি ধরে নিব। আচ্ছা, আমি যদি দুইটাকে পি ধরে নেই তাহলে আমার আর স্কোয়ার আসতেছে হলো গিয়ে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2p ইন্টু পি ইন্টু কজ আলফা। তাহলে আমার এখানে কি আসতেছে 2p স্কোয়ার, তারপরে এখানেও আমার 2p স্কোয়ার থাকতেছে, তারপরে এখানে কি থাকতেছে কজ আলফা। আমি যদি এখন 2p স্কোয়ার কমন নেই তাহলে আমার কি থাকতেছে 1 প্লাস আলফা। এখন এইটা কি আমাদের একটা পরিচিত ফর্ম লাগতেছে না? ত্রিকোণমিতিতে আমরা একটা ফর্মুলা পড়ছিলাম, মনে আছে? যে কজ স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা, আলফা বা থিটা যাই হোক না কেন, এখানে আমাদের কি হয় আলটিমেটলি? এখানে হয় হলো গিয়ে কজ 2 আলফা। এই ফর্মুলাটার সাথে এটা কি মানে কজ 2 আলফার একটা ফর্মুলা হলো এরকম, সেটাকে যদি আমরা এটাকে যদি আমরা ভাঙাই, আর ধরো এখানে আমাকে যে কোনো একটাকে আমি ওয়ান করি, আমি যদি একটাকে ওয়ান করি আরেকটাতে আমার স্কোয়ার আসবে। তো cos 2 আলফার আরেকটা ফর্মুলা কি, cos 2 আলফার আরেকটা ফর্মুলা হলো গিয়ে আমার 1, ওয়েট এক মিনিট, স্ক্রিনটা একটু বড় করে নিই। এখানে লিখি। তো আমাদের হলো cos 2 আলফার আরেকটা ফর্মুলা আছে, cos 2 আলফা ইকুয়াল টু 1 মাইনাস, সরি, 2 cos স্কোয়ার আলফা মাইনাস 1 cos 2 আলফা ইকুয়াল টু 1 - 2 sin স্কোয়ার আলফা। এরকম এখানে 1 হবে আর কি। এরকম অনেকগুলো ফর্মুলা আছে, তো আমি যদি এটাকে 1 + cos আলফাকে নেই, তাহলে এইটা আমার আলটিমেটলি কি আসতেছে 1 + cos আলফা। ওয়েট, আমি একটু ভুল লিখছি, সরি। আচ্ছা, এটার কনভার্সনটা আমি একটু পরে দেখাইতেছি। তারপরে আমি এটাতে শিফট করবো একটু পরে, সমস্যা নাই। এই কোশ্চেনটাতে আসি।
আমাদের এই কোশ্চেনটাতে কি বলছে, এই কোশ্চেনটাতে বলছে যে 5 নিউটন আর 7 নিউটন মানের দুইটি বল কোনো বিন্দুতে পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করলে লব্ধি কত হবে। একটা ধরো এইদিকে গেছে, একটা এইদিকে গেছে। পরস্পর বিপরীত মানে হলো আমার 180 ডিগ্রি থাকবে। এটা 5, এটা 7, তাহলে আমার লব্ধি কত হবে। বিপরীত দিকে থাকলে মাইনাস হয় না, 7 - 5। আমার আনসার হবে হলো 2। এই তো। তারপরে হলো গিয়ে এখানে একটা কোশ্চেন বলছে যে এই যে, এটা তো একটু আগে আমরা করছি যে 3 নিউটন আর 4 নিউটন বলের লব্ধি হতে পারে না। পারবে না কত, মানে মাইনাস থেকে প্লাসের সীমার মধ্যে থাকতে পারবে, এর বাইরে যেগুলো থাকবে ওগুলো হতে পারবে না। তারপরে হলো আরেকটা কোশ্চেন, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এই টাইপের কোশ্চেন রিপিট হয় অনেক বেশি, যে থ্রি 3p এবং 2p মানের দুইটি বলের লব্ধি হলো আর 3p কে দ্বিগুণ করলে লব্ধিও দ্বিগুণ হয়ে যায়, মধ্যবর্তী কোণ কত। দেখো এইখানে যেই সলভটা করছে, এটা কিন্তু ইয়া বড় একটা সলভ হয়েছে। তোমাদের প্রসেস কি বা তোমরা কিভাবে করো আমি জানি না, বাট আমি পার্সোনালি যেটা করতাম যে আমাকে যদি বলে দিত যে আহ ধরো একটা বল যে কোনো একটাকে চেঞ্জ করবে, তার সাথে সাথে লব্ধিও চেঞ্জ হবে। এটাকে ধরো আমি এখানে 3p কে চেঞ্জ করে দ্বিগুণ করছে, এটাকে আমি n ধরলাম, n = 2। তারপরে আমার লব্ধি কত হয়েছে, লব্ধি চেঞ্জ হয়ে আমার হয়েছে m, m = কত 2। যদি আমার n = m হয়, তাহলে অলওয়েজ আমার আলফা হবে হলো 120 ডিগ্রি। বুঝতে পারছো জিনিসটা। এখানে আমার এই যে r² বের করা লাগলো না, 4r² বের করা লাগলো না, বিয়োগ করা লাগলো না, দেন আমার আলফা বের করে তোমার কনভার্সন করে দেন থিটার মান বের করা লাগলো না। আমার জাস্ট দেখবো যে এটা যদি আমার দ্বিগুণ থাকে, এটা যত গুণ হবে এটাও যদি তত গুণ হয়, তাহলে আমি চোখ বন্ধ করে 120 বসাই দিব। আর যদি একটু ডিফারেন্ট থাকে, এটা তুমি মানে ডিরেক্ট মুখস্থ করতে পারবে না। তোমার যদি এই যে তুমি মুখস্থ করতে পারো, বাট এখানে দেখো যদি সেম থাকে তাহলে তোমার অলওয়েজ মানে 120 ডিগ্রি হবে, যদি সেম না থাকে তখন তোমাকে এরকম ভাবে ডিটেলস করে তারপরে করা লাগবে। তুমি যদি সবসময় এটাকে 120 দাও তাহলে তোমার আনসার হবে না। তোমার আনসার 120 তখনই হবে যদি এখানে দেখো, আমি যদি এখানে বলে দিতাম যে এটা 3 গুণ করছে, তারপর এটা দ্বিগুণ হয়েছে, এখানে যদি দ্বিগুণ থাকতো তাহলে তোমাকে পুরো ম্যাথটা করে তারপরে বের করা লাগতো। তখন তোমার জন্য আর কি ঝামেলা হয়ে যেত। তোমাকে অলওয়েজ চেক করতে হবে যে আমি বলটাকে কত গুণ করছি আর আমার লব্ধিটা কত গুণ হয়েছে। আচ্ছা, তারপরে হলো গিয়ে এখানে একটা কোয়েশ্চেন আছে যে সমমানের দুইটি বলের প্রত্যেকটির মান 10 নিউটন আর হলো দুইটি বল 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে এদের লব্ধির মান ও দিক কত। দুই গুণের করাটা এখন দেখো আমার আচ্ছা তুমি যেটা বলছো যে ডিরেক্ট 2 গুণ করাটা, আমার যদি এখানে 3 গুণ থাকতো, তারপর হলো লব্ধি যদি আমার এখানে 3 গুণ থাকতো, আমি তো মানে সেই একই কথা বলতেছি। যদি আমার n = m হয়, মানে আমার বলটাকে আমি যত গুণ করছি আমার লব্ধিও যদি তত গুণ হয়, তখন আমি চোখ বন্ধ করে 120 বসায় দিব। অন্যান্য ক্ষেত্রে আমি বসাইতে পারবো না। এখন এখানে 2 থাকুক 3 থাকুক যাই থাকুক না কেন, n আর m এর মান সেম থাকলে সেম হবে। বাট তোমার ফর্মুলাটা ঠিক আছে যে তুমি 120 বসাই দিছো, ঠিক আছে সমস্যা নেই, বাট ডাবল চেক করে নিবা যে কি বলছে। আমাদের এখানে বলছে কি যে আহ দুইটা বলের মান সেম, P = Q = 10 আর আমার আলফার মান হলো 120। যখন আমাকে বলে দিবে যে পি আর কিউ এর মান সেম আর আলফা হলো 120, তখন আমি চোখ বন্ধ করে P = R = Q বা P = Q = R 120 বসাই দিতে পারবো। মানে হলো গিয়ে আমার পরের বলটার মান মানে এদের লব্ধির মান হবে গিয়ে আমার 10, আর দিক হবে হলো গিয়ে, যখন আমার এরকম ভাবে বলা থাকবে যে দুইটা সমান আর আলফা 120 ডিগ্রি, তখন আমার হবে θ = α/2, মানে হবে হলো 60 ডিগ্রি। এই যে এখানে লেখা আছে θ = α/2। তারপরে এখানে দেখো একটা কোয়েশ্চেন যে আমাদেরকে বলে দিছে যে দুইটা বল, একটা হলো 2 নিউটন আর একটা হলো 2√2, আর এদের লব্ধি হলো 2√5, এদের মধ্যবর্তী কোণ কত। তো এই কোয়েশ্চেন গুলো তোমরা অনেক ভাবে ডিরেক্ট সূত্র দিয়েও ইউজ করতে পারো বা অনেক কিছু, বাট একটা জিনিস তোমরা মানে নিজেদের শর্টকাটের জন্য এ করে রাখবা, α = cos 1 r² - p² - q² / 2 p q। এই জিনিসটা করলে ইজি হয়ে যায়। তো এখন দেখো আমাদের কি বলছে, মধ্যবর্তী কোণ মানে আলফা বের করতে বলছে। আমরা জাস্ট মান বসাই। মনে মনে ধরো এখানে আমি cos² লিখে রাখছি, তো আমার সুবিধার জন্য আমি খাতায় যেটা করতাম যে উপরে জাস্ট মানগুলো বসাই দিতাম। 2√5 কে যদি আমি স্কোয়ার করি তাহলে আমার এখানে 4 আসতেছে আর 5, 4 × 5 = 20 থাকতেছে। মাইনাস করবো হলো গিয়ে এই দুইটা, দুইকে আমি আচ্ছা নেটওয়ার্ক প্রবলেমের কারণে নেটওয়ার্ক আচ্ছা
দেখো এখানে কি করছি, যে ধরো মনে মনে এখানে আমি কজ ইনভার্স ওয়ান লিখে রাখছি, তারপর হলো এখানে আমি লব্ধি যেটা আছে ওটাকে স্কোয়ার করে ফেলছি অটোমেটিক। তো এখানে রুটটাকে যদি স্কোয়ার করি 5ই থাকতেছে, আর 2 কে স্কোয়ার করলে আমার আসতেছে হলো 4, 4 5 20 আসতেছে, 4 5 20 আসতেছে। তারপর হলো এখানে যদি আমি 2 কে রুট করি তাহলে আসবে 4, আর 2√2 কে স্কোয়ার করলে আমার আসতেছে 4 আর 2 8। আর নিচে আমার কি আসতেছে 2p কিউ, 2 থাকলো, পি আমার সরি পি হলো গিয়ে আমার 2 মিনিট, পি হলো গিয়ে আমার 2, আর এখানে হলো কিউ এর মান 2√2। তো আমি যদি বিয়োগ করি 20-এর থেকে যদি আমি 12 বিয়োগ করি আমার থাকে কত, আমার থাকে হলো গিয়ে তোমার 8। আর নিচে কত, এই 2 2 4 8 8 হইতেছে, নিচে থাকতেছে হলো গিয়ে, উপরে যদি আমি 8টাকে একদম ডিরেক্ট কাটাকাটি করে 1 লিখি আর নিচে যদি আমার √2 থাকে, আমার কিন্তু এই ভ্যালুটা আসতেছে। এই ভ্যালুটা আমার কতর ভ্যালু, সামনে কিন্তু কজ ইনভার্স 1 আছে, তো 1/√2 হলো আমার 45 এর ভ্যালু। তাহলে আমার হলো কোন কত আসবে, আমার কোন আসবে হলো গিয়ে π/4 বা হলো 45। এই যে তোমরা মানে ডিরেক্ট এভাবে সূত্র লিখে সাইড চেঞ্জ করেও করতে পারো, বা এইভাবেও করতে পারো, তোমাদের যেটা বেটার মনে হয়। আর সবসময় চেষ্টা করবা হলো যে থিটার মানগুলো একদম হুবহু মুখস্থ থাকার জন্য। 0 ডিগ্রির জন্য সাইনের ক্ষেত্রে হবে হলো গিয়ে 0, 1/2, 0 হাফ, 1/√2, √3/2, 1। কজের ক্ষেত্রে হবে হলো গিয়ে এটার উল্টা, এখানে 1 আসবে, এখানে হলো √3/2 আসবে, এখানে 1/√2 আসবে, এখানে আসবে হাফ, আর এখানে 0। আর টেনের ক্ষেত্রে হবে হলো গিয়ে 0, 1/√3, 1, √3, ইনফিনিটি। দেখো 0 থাকলো, তারপরে 1, তারপরে √3 আসছে নিচে, পরেরটাতে আসবে 1, তারপরটাতে আসবে হলো √3। সিকোয়েন্সটা যদি তোমরা ভালো করে মনে রাখো তাহলে তোমাদের জন্য থিটার মানগুলো মনে রাখা অনেক ইজি। তারপর দেখো এখানেও সেম কোশ্চেন, যে আমার দুইটা বিন্দু দেওয়া আছে, বল দেওয়া আছে, লব্ধিও দেওয়া আছে, মধ্যবর্তী কোণ কত। আমি যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি, আলফা ইকুয়াল টু, ধরো এখানে কজ ইনভার্স লিখে রাখছি, এখানে আমি হলো লব্ধিকে স্কোয়ার করে ফেলবো, 7 থাকতেছে, পিটাকে আমি 1 কাউন্ট করব। তো এখানে আমার যদি মাইনাস করি পি, পি এর ভ্যালু কত, পি দেওয়া আছে, এটাকে আমি 1 ধরবো, স্কোয়ার করলে 1ই আসতেছে। তারপরে 2p, পি কে বলছি কি 1 ধরবো, এটা যদি আমার কি কিউ হয় তাহলে হলো গিয়ে এটাকে স্কোয়ার করলে আমার আসতেছে 4। আর নিচে কি হবে 2 × p কিউ, 1 × 2। তো আমি যদি 7 থেকে 5 বিয়োগ দিই আমার থাকতেছে কত, 2, আর নিচে থাকতেছে হলো গিয়ে তোমার 2 × 1 × 2। তো 2 একটা 2 আর একটা 2 কাটাকাটি চলে যায়, তো সেই ক্ষেত্রে আমি লিখতে পারি কি 1/2। তো 1/2 কতর ভ্যালু, 1/2 যদি আমার কজের ভ্যালুর হিসেবে করি তাহলে আমার 60 আসতেছে, এটা হলো 0, তারপরে হলো 30, 45, 60, এটা হলো 90, তাহলে এটা হলো আমার 60। এই যে, আর সেকে তো ক্যালকুলেটর থাকবে, এত কিছু করা লাগবে না, জাস্ট মানগুলা বসাবো, অটোমেটিক আনসার চলে আসবে, প্যারা নাই। তো দুইটি সমান মানের লব্ধি সবসময় হবে হলো 0। এটা হলো থিওরিটিক্যাল কোয়েশ্চেন, মনে রাখো, এরকম আসে অনেক সময়, সেকে ইজি কোয়েশ্চেন দিয়ে দেয়, এটা ঢাবিতে আসলো, সেকে আসতে পারে। তারপরে এরকম আরো কিছু কোয়েশ্চেন আছে, এখানে অনেক কোয়েশ্চেন আছে, সবগুলো করানো পসিবল না, তোমরা নিজেরা ট্রাই করবা। তারপরে কি, এই যে এটা একটা ইম্পর্টেন্ট টপিক, ম্যাথ, এটা ম্যাথেই আছে শুধু, ভেক্টরে নাই মোস্ট প্রবাবলি। তো এখানে দেখো কি বলছে, যে কোন বিন্দুতে পি ও 2p মানের দুইটি বল ক্রিয়ারত, প্রথম বলকে 2 গুণ করে দ্বিতীয় বলকে 8 একক বৃদ্ধি করলে লব্ধি অপরিবর্তিত থাকে, পি ইকুয়াল টু হোয়াট। আমার এখানে বলছেটা কি, যে আমার লব্ধি অপরিবর্তিত থাকবে। তো লব্ধি অপরিবর্তিত থাকলে আমার যে একটা ফর্মুলা আছে, সেটা হলো এই যে এখানে একটা ফর্মুলা দেয়া আছে, যে p/q ইকুয়াল টু p'/q'। তো সেখানে আমার প্রথমে পি কত দেয়া আছে, পি দেওয়া আছে পি, আর কিউ দেওয়া আছে হলো 2p। তো আমি p/q লিখি 2p। তারপরে আমাকে কি বলছে, যে পি প্রাইম আমার কত হয়েছে, প্রথম বলকে দ্বিগুণ করছি, তার মানে হলো আমার পি প্রাইম হয়ে গেছে হলো 2p, আর দ্বিতীয় বলকে 2 একক বৃদ্ধি করছি, মানে হলো আমার কিউ প্রাইম হবে হলো 2p+8। এখন দেখো এই পাশ থেকে আমি কি কমন নিতে পারি, পি কমন নিতে পারি, পি কমন নিয়ে যদি আমি কাটাকাটি করে দিই তাহলে থাকতেছে আমার 1/2। আর এই পাশ থেকে আমি যদি 2 কমন নিই তাহলে পি থাকতেছে, আর p+4 থাকতেছে। তো আমি যদি এখন আহ জাস্ট মানে ক্রস কানেকশন বা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে আমার থাকতেছে কি, p+4 ইকুয়াল টু 2p। এখান থেকে একটা পি কেটে দিলাম, এখান থেকে একটা পি কেটে দিলে আমার থাকতেছে পি, পি ইকুয়াল টু 4। আলটিমেটলি আমার আনসার হবে হলো p = 4। কাটাকাটি জিনিসটা হলো নিজের কাছে, বুঝছো, আমি কিন্তু চাইলে এখানে তোমাদেরকে
ভাঙায় ভাঙায় লিখে দেখাতে পারতাম, বাট মুখে বলে কাটাকাটি করলে এই জিনিসটা ইজি হয়। আমি যে তোমাদেরকে মুখে বলছি, আমি যখন খাতায় করতাম তখন আমি জাস্ট এই লাইনটা লিখতাম, এই লাইনটা লেখার পর আমি আলটিমেটলি জাস্ট মনে মনে সবকিছু করে p = 4 লিখে ফেলতাম। তো তোমাদেরকে হ্যান্ড ক্যালকুলেশন জিনিসটাতে একটু এক্সপার্ট হওয়া লাগবে, যে যদি তোমরা অন্যান্য ভার্সিটিতে এক্সাম দাও। আর যদি সেকে পরীক্ষাটাও দেখবা, যে সেকের পরীক্ষাটাও তোমার কত হয়, 1 ঘন্টা 30 মিনিট হয় না? 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে দেখবা যে তোমার 1 ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ। তোমার যদি বেসিক ভালো থাকে আর প্রিপারেশন ভালো থাকে, দেখবা যে তোমার 1 ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ হয়ে যেতেছে। আচ্ছা, আমাদের হয়তো বা একটু পরে মিটিংটা শেষ হয়ে যাবে, তোমরা আবার জয়েন করো। ওকে, এখানে দেখো, একই বিন্দুতে ক্রিয়াশীল 3p ও 2p মানের দুইটি বলের লব্ধি আর 3p কে দ্বিগুণ করলে লব্ধি দ্বিগুণ হয়, আলফা কত? এই যে, যে কোনো একটা বলকে আমি কত করছি, n করছি, লব্ধি আমার m হয়েছে, আমার n আর m এর মান সেম, আলফা হবে হলো 120 ডিগ্রি। আচ্ছা, তারপরে হলো এটাও লব্ধি অপরিবর্তিত থাকবে। লব্ধি অপরিবর্তিত থাকলে আমাদের সূত্র কি, p/q = p'/q'। এটা অ্যাপ্লাই করে আমাদের হলো f এর একটা মান আসবে। তোমরা নিজেরা এগুলা করবা, তোমাদেরকে স্লাইড দিয়ে দেওয়া হবে, সমস্যা নাই। আচ্ছা, এখন আসি হলো গিয়ে আমাদের এখানের কোয়েশ্চেনে, যে 30 নিউটন মানের ক্ষুদ্রতর বল 40 নিউটন মানের লব্ধির সাথে সমকোণে ক্রিয়াশীল, বৃহত্তর বলের মান কত, মধ্যবর্তী কোণ কত? যখন কিনা তোমাকে এরকম কিছু মান দেয়া থাকবে আর হলো সমকোণ বলা থাকবে, চোখ বন্ধ করে, মানে 30 দেওয়া আছে, 40 দেওয়া আছে, আরেকটা অবভিয়াসলি হবে হলো 50, এরকম কিছু আছে যে সমকোণ কততে কততে সমকোণ হয়, এই ফর্মুলাগুলো একটু মনে রাখার চেষ্টা করো। জাস্ট গুগলে লিখে সার্চ করবা যে কোন কোন বিন্দুতে সমকোণ পাওয়া যায়, 3 4 5, তারপরে হয়তো বা 12 13 5 12 13, মোস্ট প্রবাবলি এরকম একটা আছে। তো ওই জিনিসগুলো আরো অনেকগুলো আছে, ওগুলো মুখস্থ রাখার চেষ্টা করবা। তারপরে কতগুলার স্কোয়ার আছে ওগুলো মনে রাখবা, যেমন 12-র স্কোয়ার হলো গিয়ে আমার 144, 13-র হলো গিয়ে 169, তারপরে হলো 14-এর মোস্ট প্রবাবলি 196। এগুলো মনে রাখার চেষ্টা করবা, এগুলো তোমাদের অনেক হেল্প করবে। যদিও ক্যালকুলেটর আছে, বাট ক্যালকুলেটর কিন্তু সব ভার্সিটিতে নাই। তোমাদের ট্রাই করা উচিত যতগুলো ভার্সিটিতে এক্সাম দেওয়া পসিবল সবগুলাতে এক্সাম দেওয়া। বলা যায় না কার কপাল কোথায় আছে, কার রিজিক কই আছে, কোথায় যাইতে পারো। তো এখানে দেখো আমাদের কি বলছে, যে পি মানের দুইটি বলের লব্ধি এত, আলফা কত? আমার এখানে লব্ধি দেওয়া আছে, তো আলফার ক্ষেত্রে আমরা কি করি, যে এখানে কজ ইনভার্স থাকলো, এখানে আমরা হলো গিয়ে এটাকে স্কোয়ার করব, পি কে আমরা 1 ধরি। ধরো এখানে আহ এটাকে যদি আমি স্কোয়ার করে থাকতেছি কি, 2 + √2। তারপরে পি মানের দুইটা বল, পি কে আমরা 1 ধরবো সুবিধার জন্য, -1 - 1 স্কোয়ার করলে 1 কে স্কোয়ার করলে 1ই হবে, আর নিচে কি থাকবে, 2 × 1 × 1, যেহেতু আমরা পি আর কিউ দুইটাই পি ধরছি। তো এখানে আমার কি হইতেছে, যদি আমি এইখান থেকে এই দুইটা মাইনাস করি, থাকতেছে হলো √2 আর নিচে থাকতেছে হলো 2। 2 কে আমরা কি লিখতে পারি, টু কে আমরা আসলে √2 আকারে লিখতে পারি। এই √2 কাটাতে যাইলো, আমার থাকলো কি আলটিমেটলি 1/√2, যেটা কিনা আমার cos 45 এর মান। জি, আমাদের এরকম এত কিছু করে লেখার দরকার নাই আসলে, জাস্ট এইভাবে এই ফর্মুলাটা, মানে শর্টকাট একটা ফর্মুলা বের করে ফেলবা নিজেদের মতো করে। নিজেদের মতো করে শর্টকাট বের করলে ওটা তাড়াতাড়ি সলভ করা যায়। আচ্ছা, বাকিগুলো তোমরা নিজেরা করতে পারবা। অন্য একটা টপিকে আমরা শিফট করি। এই যে, এখানে এখানে কি বলছে দেখো, তিনটি বল সমান্তর ধারা গঠন করলে লব্ধি হবে হলো গিয়ে √3 অন্তর। আমরা এটা বুঝবো কিভাবে, আমরা একটা কোশ্চেনে যাই তাহলে বুঝতে পারবো। যে একটি সমবাহু ত্রিভুজের বাহুত্রয়ের সমান্তরালে একই ক্রমে সমবিন্দুতে কার্যরত 6 10 14 একক মানের তিনটি বেগের লব্ধির মান কত? এখন আমাদের বুঝতে হবে সমান্তর ধারা কত, জিনিসটা কি। সমান্তর ধারা হবে এমন একটা জিনিস যাদের মধ্যবর্তী মানে ডিস্টেন্স বা হলো গিয়ে যে ব্যবধান, ওইটা ইয়া থাকবে, সেম থাকবে। যেমন 6 আর 10-এর মধ্যে আমার ডিস্টেন্স কত, 4। 10 আর 14-এর মধ্যে ডিস্টেন্স কত, আমার 4। তো 14-র পরবর্তী যেই আহ এলিমেন্টটা হবে সেটা কত হবে, ডিস্টেন্স 4 থাকতে হবে। 14 + 4 আমার 18 আসতেছে। তারপরটা কত হবে, 22 হবে, ডিস্টেন্স 4। তো এখানে আমাকে বলছে কি, এখানে অনেকগুলা থাকতে পারে, যতগুলাই থাকুক না কেন, আমার হলো গিয়ে লব্ধি হবে হলো √3 অন্তর। তো আমার এখানে অন্তর কত, 4, বা ডিফারেন্স হলো আমার 4, তাহলে আমার আনসার হবে হলো 4√3। তারপরে হলো এখানে কি বলছে, যে p+q, p - q বল তিনটির লব্ধির মান কত? তো এখানে দেখো ডিফারেন্স কত, আমি যদি এইটা সেকেন্ডটা নেই, p+q থেকে যদি আমি p বাদ দিই, আমার থাকতেছে কি, q। তারপর হলো এটা থেকে যদি আমি এটা বাদ দিই, p - q থেকে যদি আমি p+q বাদ দিই, আমার থাকতেছে কি, p - q - p - q। এটা চলে যাইতেছে। আহ না, সরি,
আমার নিজেরই মিস্টেক হয়েছে। আমাদেরকে হলো গিয়ে পরেরটা থেকে আগেরটা থেকে পরেরটা বিয়োগ দিতে হবে, তাইলে আমরা করতে পারবো। তো আলটিমেটলি আমার হলো গিয়ে অন্তর থাকতেছে এখানে কিউ, আর আমাদের সূত্র অনুযায়ী হলো √3 অন্তর হবে। তো ওইখানে আমাদের আলটিমেটলি আনসার আসতেছে হলো √3 কিউ। এই জিনিসটা, এইটা কোশ্চেনে হয়তো বা ভুল লিখছে, এখানে মাইনাস হইলে মাইনাসটা আইদার মাঝখানে আসবে অথবা সামনে আসবে। এই সিকোয়েন্স হইলে ঠিক আছে, যদি আমার এই সিকোয়েন্সে কোশ্চেন দেয় তাহলে এখানে আমার হয়তো হবে 2Q। সিকোয়েন্স যদি ঠিক না থাকে, সিকোয়েন্স মেনটেন করা ইম্পর্টেন্ট। দাঁড়াও, দেখাইতেছি কেন প্যাচ লাগছিল বলি। যে দেখো, এখানে যখন সলিউশন করছে, সলিউশনে ওরা কি নিছে, সলিউশনে ওরা নিছে P-Q, দেন নিছে পি, দেন নিছে P+Q। সমান্তর ধারার ক্ষেত্রে জিনিসটা কি দেখো, এখানে 6, 10, 14, এখানে কিন্তু বাড়তেছে, কমতেছে না। তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি এখানে এইটা যেহেতু আসছে, তার মানে হলো আমাদের সিকোয়েন্স ঠিক নাই। আমার অ্যাপ্রোচটা ঠিক ছিল, এখানে যদি আমার হলো +2IQ থাকতো তাহলে আমার জন্য মিলে যাইতো। তো এখানে হলো P+2IQ মাইনাস হলো, এটা যদি আমি করি তাহলে দেখো আমার ইয়া কত আসতেছে, আমার P+2IQ - P-Q, আমার আলটিমেটলি কিউ থাকতেছে ডিফারেন্স। তো যদি আমার সিকোয়েন্স এইটা থাকে, এই সিকোয়েন্স থাকলে এখানে টোয়াইস কিউ হবে, আনসার হবে হলো √3Q। আর যদি সিকোয়েন্স সলিউশনের অনুযায়ী হয় তাহলে আমার আনসার হবে হলো √3Q। যেভাবেই হোক না কেন আমার আনসার থাকবে এটা। তো তোমরা একটু সিকোয়েন্সটা মেনটেন করবা বা সিকোয়েন্সটা খেয়াল রাখবা, নাইলে এই যে আমার মতো ভাববা যে আমার মনে হয় অ্যাপ্রোচ ভুল হয়েছে বা আমার মনে হয় সলিউশন ভুল হইতেছে, বাট সলিউশন কিন্তু আমারটা ঠিক ছিল। এখানে সিকোয়েন্সের উপর ঝামেলা। আমাদের ত্রিপলির একজন টিচার আছে, গেস্ট টিচার, ওনার নাম হলো শোয়েব স্যার। তো উনি বলছে যে কখনো নিজের ব্রেনকে বিশ্বাস করবা না, এক্সাম হলে নিজের ব্রেনকে বিশ্বাস করবা না, আর হলো বন্ধুদেরকে বিশ্বাস করবা না। খাতা কলমে করে তোমার সলিউশন যেটা বের হবে ওইটাকে সবসময় ঠিক ভাববা, কারণ এমনও হইতে পারে যে তোমার ব্রেন তোমাকে ধোকা দিতেছে। তোমার সলিউশন তুমি একটু পারছো আর একটু পারতেছো না, তো অন্যজনের থেকে একটু হেল্প নিয়ে তুমি বাকিটুকু করলা। তো ওইটাতে ধোকা খাওয়ার পসিবিলিটি আছে। খাতা কলমে যতটুকু করা যায় করবা, স্টপ হয়ে যাবা, তারপর নিজের ব্রেনটাকে একটু ঠান্ডা মানে রেস্ট করতে দিবা 1-2 মিনিটের জন্য বা 30 সেকেন্ডের জন্য, তারপর আবার শুরু করবা। দেখবা তোমার ম্যাথ হয়ে গেছে। যেমন এই জিনিসটাতে আমি একটু কোয়েশ্চেনটা দেখে টাইম দিছি, মিলে গেছে। যাই হোক, আমরা পরের কোয়েশ্চেনে যাই। দেখো এখানে আমাদের 7 আছে, 13 আছে, 19 আছে, আমার ডিফারেন্স কত? 7 আর 13-র মধ্যে আমার ডিফারেন্স হলো 6, তার মানে আমার হলো গিয়ে আনসার হবে 6√3। তারপরে এখানে আরো কিছু কোয়েশ্চেন আছে, এগুলা দেখবা। এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এই এই জিনিসগুলা মাথায় রাখলে তোমাদের জন্য ক্যালকুলেশন করা অনেক ইজি হয়ে যাবে। এখানে যদিও এটা লাগে না, এটা মূলত দেওয়া হয়েছিল হলো গিয়ে আমাদের কত সালে, 22 সালে যখন অ্যাডমিশন, 22 না তো, গত 24-23 সালে, মানে 22-23 যখন সিজন ছিল অ্যাডমিশনের, তখন একটা কোয়েশ্চেন আসছিল কৃষিতে। এই যে এই কোয়েশ্চেনটার কারণে এই ফর্মুলা গুলা দেওয়া হয়েছিল। যদিও এটা লাগে না, অপশন দেখলে তুমি বুঝতে পারবা। যদিও সেকে অপশন নাই, তো সেই ক্ষেত্রে তোমরা ক্যালকুলেটর ইউজ করবা। এটা আসলে আমি পার্সোনালি বলবো যে সেকের জন্য এগুলা দরকার নাই, সেকের জন্য ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর বাবাজির উপর ভরসা করে সবগুলা করে ফেলবা। তো এখানে আমাদের কি বলছে যে দেখো কোশ্চেনটা সলভ করি। দুইটি বলে লব্ধির মান আছে হলো 2√37, আরেকটা হলো গিয়ে 2√13। যখন তারা যথাক্রমে 60 ও 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, বল দুইটি 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধির মান কত হবে? তো লব্ধির মানটা তুমি বের করতে পারবা ইজিলি হলো গিয়ে এই যে স্কোয়ার করে, যোগ করে, তারপরে ভাগ করে দিবা 2 দিয়ে। এইটা হলো, এখানে আমাদের অপশন ছিল কিছু, এমন কিছু অপশন ছিল যে ওগুলা দেখে মনে হইতেছিল যে আনসার হবে না। মোস্ট প্রবাবলি ডি তে আনসার ছিল যে 10। তো আমার একটা, আমি যে জিনিসটা কাজে লাগাইছি যে আমার এখানে মান দেয়া আছে এরকম, তো এটাকে যদি আমি রুট করি, রুট করে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমার অবভিয়াসলি আনসার 10 বা 10-এর কাছাকাছি হওয়ার কথা। জীবনেও একটা ছিল মনে হয় 100 সামথিং বা এরকম কিছু বড় বড় আনসার ছিল, তো ওগুলো হওয়ার পসিবিলিটি ছিল না। তো অনেক সময় তুমি অপশন দেখে বুঝতে পারবা যে তোমার আনসার কি হবে, বা অপশন দেখে তুমি অ্যাপ্রোচ করতে পারবা যে এই জিনিসটা আমি এইভাবে সলভ করলে হয়তো বা মিলতে পারে। যাই হোক, এই কোয়েশ্চেনটা তোমরা এইভাবে সলভ করতে পারো, এখানে যেটা দেয়া আছে, বা এই ফর্মুলা গুলো তোমরা মনে রাখতে পারো। তোমাদের ইচ্ছা, তোমরা চাইলে মনে রাখতে পারো অথবা ক্যালকুলেটরের হেল্প নিতে পারো। যদি তোমাদের টার্গেট শুধুমাত্র সেক থাকে তাহলে ক্যালকুলেটরের উপর ভরসা করতে পারো। আদারওয়াইজ যদি অন্যান্য ভার্সিটিতে ভার্সিটিতে পরীক্ষা দিতে চাও বা প্রিপারেশন নিতে চাও, তো সেক্ষেত্রে বলবো যে একটু ক্যালকুলেটরটা বাদ দিয়ে নিজেদের শর্টকাট মেথড গুলোতে ফোকাস দিও। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন আছে, এটা তোমরা পারবে, এটা অনেক আগের কোয়েশ্চেন, 19-20 সাল, 15-16, এগুলো তোমরা হয়তোবা করছো। এখানে একটা কোয়েশ্চেন আছে, দেখো যে দুইটা ভেক্টরের মধ্যে একটি অন্যটির 2 গুণ এবং লব্ধি বড়টির সমান হলে ভেক্টরদের মধ্যবর্তী কোণের মান কত? ধরো আমি একটা ধরছি পি,
আরেকটা হলো আমার কিউ। তো পিটাকে আমি ধরলাম বড়, তাহলে আমার লব্ধি কি হবে? আর ইকুয়াল টু পি হবে। তারপরে কি বলছে যে একটি অন্যটির দুই গুণ। দুই গুণ মানে কি, আমার পিটাকে যেহেতু আমি বড় ধরছি, তাহলে আমার পি ইকুয়াল টু কি আসবে? টোয়াইস কিউ। কিন্তু আমি পি কে বড় ধরছি, যদি আমি কিউ কে বড় ধরতাম তাহলে আমার হলো পুরা এটা, এখানে কিউ আসতো, এখানে টোয়াইস পি আসতো। যাই হোক, তো এখন আমাকে বলছে যে মধ্যবর্তী কোণের মান। আচ্ছা, আমরা শুরু করে দিই যেখানে ছিলাম। আহ আমরা ছিলাম হলো গিয়ে এখানে, যে আমরা পি কে বড় ধরছিলাম, আর পি এর ভ্যালুটা আমাদের আসছিল হলো টোয়াইস কিউ, আর আর এর মান আমরা পি ধরছিলাম, আমাদের চাইছে হলো মধ্যবর্তী কোণ বা আলফা বের করতে বলছে। তো আলফা ইকুয়াল টু আমরা কি জানি? কজ ইনভার্স থাকলো এখানে আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার টোয়াইস পি কিউ। এটাই তো আমাদের হলো গিয়ে আলফার ভ্যালু, তাই না? তো এখানে আমার আর ইকুয়াল টু কি? পি। আর পি ইকুয়াল টু কি? আমার টোয়াইস কিউ। তো সেই ক্ষেত্রে আমার আলফার ভ্যালুটা কি আসবে? ধরো এখানে কজ স্কোয়ার আছে, এখানে হলো যেহেতু আমার আর এর মান পি, পি এর মান টোয়াইস কিউ, সেটাকে স্কোয়ার করলে আসতেছে ফোর কিউ স্কোয়ার। আর পি এর স্কোয়ারের জন্য আসবে হলো ফোর কিউ স্কোয়ার, আর কিউ স্কোয়ারের জন্য থাকলো কিউ স্কোয়ার। নিচে কি থাকবে? টু ইন্টু পি এর ভ্যালু কি? টোয়াইস কিউ। আর কিউ এর ভ্যালু কিউ। এখানে এটা আর এটা কাটাকাটি যাইতেছে, তারপরে হলো এইখানের কিউ কিউ মিলে এই কিউ স্কোয়ার কাটা যাইতেছে, আর উপরে থাকতেছে কি? তাহলে উপরে আলটিমেটলি থাকতেছে মাইনাস ওয়ান, নিচে থাকতেছে হলো আমার ফোর। তো মাইনাস ওয়ান বাই ফোর জিনিসটা আসলে কিসের ভ্যালু? মাইনাস ওয়ান বাই ফোর কিন্তু আসলে কোনো থিটার ভ্যালুর মধ্যে পড়তেছে না। তো সেক্ষেত্রে আমাদের মধ্যবর্তী কোণের মান কত হবে? আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ওয়ান বাই ফোর। এটাই থাকবে, এটাই হলো আমাদের ভ্যালু, আর কিছু না। দেখো আমরা যদি যাই, তাহলে হলো গিয়ে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের এই যে ভ্যালু এটাই। এটা ক্লিন করে দিই। আচ্ছা, এখন আমরা যদি অন্য কোশ্চেনটাতে, আচ্ছা তোমাদেরকে বলছিলাম যে একটা কোশ্চেন দেখাবো, ওইটাতে আমি নিজে আটকাই গেছিলাম, ওইটা এখন দেখাই। ওইটা আর একটু পরে দেখাই, আরো কয়েকজন জয়েন হোক, তারপরে দেখাইতেছি। এখন দেখো এখানের এই কোশ্চেন গুলো তোমরা পারবা আশা করি, পিডিএফ দিয়ে দিব, করে নিও। তো আমরা পরের টাইপে যাই। এটা করছি, এটাও করা হয়েছে। এখানে দেখো, এইখানে আমাদের একটা কোশ্চেন দিছে, এটাতে বলছে আজানটা শেষ হোক। আচ্ছা, আজান শেষ হয়েছে। দেখো এই কোয়েশ্চেনটা যেটা আছে, এটাই হলো আমাদের কোয়েশ্চেন। এইটুকু, এইটুকু হলো আমাদের কোয়েশ্চেন। এখানে বলছে যে আহ এখানে আমাদেরকে বলছে যে একটা, দুইটা বল এ আর টোয়াইসে, এর মধ্যে হলো গিয়ে লব্ধি হলো গিয়ে আমাদের আর, মধ্যবর্তী কোণ আলফা। আরেকটা হলো গিয়ে যে আমি যদি সেকেন্ড বলটাকে চেঞ্জ করে ফোর বানাই, তাহলে আমার লব্ধি হয়ে যাচ্ছে হলো থ্রি আর, আর আমার আলফা সেম থাকতেছে। তো সেই ক্ষেত্রে আমার আলফার ভ্যালুটা কি? যেহেতু আমার এখানে আলফাটা সেম থাকতেছে, সেই ক্ষেত্রে আমার আলফা ভ্যালু বের করার জন্য লব্ধির ফর্মুলা ইউজ করে, লব্ধির যে সচরাচর বা নর্মাল যে ফর্মুলা আছে ওইটা ইউজ করে তারপর বের করা লাগবে। এটার জন্য আসলে এই বড় প্রসেস ছাড়া আর কোনো ওয়ে নাই, এই বড় প্রসেসই করা লাগবে। তো তোমরা এখানে যে প্রসেসটা আছে এটা দেখো, যদি না বুঝো তাহলে বলো, আমি পরে বুঝাই দিব, সমস্যা নাই। বাট এখানে জাস্ট নর্মালি লেখা আছে, বুঝার কথা। এখন আসি পরের কোয়েশ্চেনটাতে। এখানে দেখো, এখানে বলছে যে আদিবেগ দেওয়া আছে, ত্বরণ দেয়া আছে, আর 10 সেকেন্ড পর বেগ কত। তো এখানে তোমরা দুই ভাবে করতে পারো, যে বেগ মানে ভেক্টর দেওয়া আছে, ভেক্টর দুইটা গুণ করে তারপরে করতে পারো, অথবা এইভাবে এই ভেক্টরের ভ্যালুগুলা বের করে তারপরে তোমরা ওইভাবে মান বসায় করতে পারো। এখানে করছি কি, আমাদের হলো আদিবেগ যেটা আছে সেটাকে ইউ ধরে ওটার একটা মান বের করছে, নর্মালি আমরা যেভাবে ভেক্টরের মান বের করি। তারপরে হলো যেখানে ত্বরণ আছে, ত্বরণটারও সেম ভাবে মান বের করে, এটা ক্যালকুলেটর লাগবে, ক্যালকুলেটর ছাড়াও করতে পারবা। যে ফোর আর থ্রি, তুমি দশমিক বাদ দিয়ে দাও, ফোর আর থ্রি থাকলে আমার কি হইতেছে? ফাইভ হইতেছে। যেহেতু দশমিকের পর এক ঘর আছে, তাহলে আমি হলো রুট
যখন আমি হলো গিয়ে স্কোয়ার করব তখন হলো গিয়ে আমার জাস্ট এক ঘর পরে আমি দশমিক বসাই দিছি। 4 আর 3 এর দশমিক আমার মানে 4 আর 3 এর স্কোয়ার করলে আমার আসতেছে হলো 25, আর ওইটাকে আমি যদি রুট করি তাহলে আমার 5 আসতেছে। ওই সেম জিনিসটাই তারপর আমাদের কি চাইছে যে 10 সেকেন্ড পর বেগ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি ফর্মুলা দিয়ে আমি এখানে মানটা বের করছি। এই তারপরে হলো এখানে আমার বলে দিছে যে এটা হলো দশা পার্থক্য করতে হবে বলছে। দশা পার্থক্য জিনিসটা হলো এখানে আমাদের আলফার মতো কাজ করবে, মানে এই ক্ষেত্রে দশা পার্থক্যটা আমাদের আলফার মতো কাজ করবে। আর হলো এইখানে আমাদের দুইটা মান বলে দিছে, যে একটা হলো এটা একটা পি হবে আর একটা হবে কিউ। তো ওইভাবে আমাদের আর এর মানটা বের করতে বলছে। পারবা তোমরা? তারপরে হলো এইখানেও সেম কোয়েশ্চেন, চেষ্টা করলে পারবা। তো এই একটা কোয়েশ্চেন সলভ করাই দিই এখানের। সেটা হলো যে বলছে যে ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে কত 40 কিলোমিটার, আর হলো কি গাড়িটির চলমান একটি গাড়ির চালক ঘন্টায় 40√3 কিলোমিটার বেগে একটি ট্রাককে উত্তর দিক থেকে চলতে দেখলো। ট্রাকটি কত বেগে কোন দিকে চলছে, মানে উনি দেখছে ওনার পয়েন্ট অফ ভিউ থেকে উত্তর দিকে এত বেগে চলতেছে, তো এক্স্যাক্টলি উনি কোথা দিয়ে যাইতেছিল ওটা আমাকে বের করতে বলছে। তো এই টাইপের কোয়েশ্চেন সলভ করার জন্য আমাদের হলো গিয়ে আগে আঁকতে হবে যে কোন দিক থেকে কেমনে কি যাইতেছে। ধরো এটা হলো পূর্ব, তো এটা আমার অবভিয়াসলি পশ্চিম হবে। এটা যদি আমার উত্তর হয়, এটা যদি আমার লেখা, আচ্ছা এটা যদি আমার পূর্ব হয়, এটা আমার পশ্চিম হবে, এটা আমার হবে উত্তর। উত্তর দক্ষিণ আমি আমার মতো করে নিতে পারবো, কারণ এখানে আমার এক্সাক্ট দিক চাইতেছে না। তো কি, ট্রাক ড্রাইভার যাইতেছে হলে এই দিক দিয়ে 40, আর উনি দেখতেছে কত হলো গিয়ে যে 40√3 উত্তর দিকে। তাহলে আমার লব্ধি কি হবে, দুইটার মাঝখান দিয়ে লব্ধি যাবে। তো ভেক্টরের একটা নিয়ম হলো গিয়ে আমি হলো চেঞ্জ করতে পারি, শিফট করতে পারি। তো এটাকে আমি এখানে শিফট করে দিলে আমার এইটা বের করা লাগতেছে না। এখন এই জিনিসটা আসলে কি, পিথাগোরাসের সাথে যদি আমি তুলনা করি, এটা আমার কি অতিভুজ হইতেছে। তো অতিভুজের ভ্যালু কি, 40 স্কোয়ার প্লাস 40√3 হোল স্কোয়ার হবে। তাহলে এখানে হলো 40 স্কোয়ার ইন্টু 3 থাকতেছে। তো আমি যদি যোগ করে দেই তাহলে আমার কি হইতেছে আলটিমেটলি 40 স্কোয়ার ইন্টু 4। ফোরটাকে আমরা কি লিখতে পারি, 2 স্কোয়ার লিখতে পারি। তো আমি যদি রুট করি তাহলে আমার কি আসতেছে আলটিমেটলি 40 ইন্টু 2 বা 80, এই যে আমার আনসার। আর হলো টেন ইনভার্স এর মানটা আমি বের করবো, যেহেতু আমার দিক বলছে, দিক বললে আমার অবভিয়াসলি থিটার মান বের করতে হবে। তো এখানে থিটার মান বসায় আমার 60 ডিগ্রি আসছে। তো এইভাবে তোমরা বাকি ম্যাথ গুলাও করতে পারবা, আরো কিছু কোয়েশ্চেন দেয়া আছে এখানে। এখন আমরা যাব হলো গিয়ে অন্য একটা টপিকে। সেটা হলো এখানে আবার একটা থিওরি দেওয়া আছে যে দুইটি সমান মান হলে, আর হলো আলফা যদি 90 হয়, তাহলে আর এর মান কত হবে, √2 ইন্টু মান। তারপরে হলো গিয়ে আমাদের নেক্সট টপিক, যেটা নেক্সট টপিক, এটা এই কোশ্চেনটা দেখো, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি এটা বেসিক একটা নলেজ, যে দুইটি বাহুর যোগফল যদি বৃহত্তম বাহু যেতে বড় হয়, তাহলেই হলো গিয়ে আমাদের একই বিন্দুতে সাম্যাবস্থা থাকতে পারবে। তারপর এটা সেকের জন্য দরকার নাই, এটা দরকার নাই, এটাও সেকের জন্য দরকার নাই। এটা দেখতে পারো। এখানে আমাদের এই কোশ্চেনটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেক্টর চ্যাপ্টারটা পড়লে এটা তোমাদের জন্য ইজি হয়ে যাবে। আমাদের এখানে বলছে কি দেখো, আমাদের এখানে বলছে যে উম দুইটা নৌকা 5 কিলোমিটার বেগে চলে 3 কিলোমিটার বেগে প্রবাহিত 50 মিটার চওড়া। তো আমার এখানে যেহেতু কিলোমিটার আছে, তো আমি 500 মিটারকে আমরা কিলোমিটারে কনভার্ট করলে আমাদের কত হইতেছে, 0.5 কিলোমিটার। সবগুলো একই ফরম্যাটে নেওয়া লাগবে। 0.5 কিলোমিটার চওড়ায় একটি নদী পাড়ি দিতে চায় একটি নৌকা ন্যূনতম পথে, অপরটি হলো ন্যূনতম সময়ে নদী পাড়ি দিতে ইচ্ছুক। উভয় নৌকা একই সময়ে যাত্রা শুরু করলে তাদের অপর পারে পৌঁছানোর সময়ের পার্থক্য কত, মানে আমার এখানে আলটিমেটলি টি বের করতে বলছে। তো আমরা কি জানি এস ইকুয়াল টু ভিটি, তাই না? তো সেই ক্ষেত্রে আমার যখন কিনা আমি ন্যূনতম সময়ে, ন্যূনতম সময় বলতে কি, যে আমি রওনা দিব হলো গিয়ে সোজা, তারপরে হলো আমি যাবো এইদিকে, মানে সোজা রওনা দিলে আমার হলো ন্যূনতম সময় লাগার কথা, কিন্তু আমি আমার হলো নদীতে স্রোত থাকার কারণে আমাকে এইভাবে নিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমার হলো টি এর ভ্যালুটা কত আসতেছে, টি ইকুয়াল টু এস এর মান তো মনে করো আমার এই যে 0.5 দেয়া আছে, 0.5, আর ভি তখন আমার হবে হলো গিয়ে 5 কিলোমিটার 5। তো এখানে 0.5টাকে আমি কি লিখতে পারি, পয়েন্ট যদি আমার কোনো কিছু থাকে তাহলে ওইটাকে আমি লিখতে পারি না 5/10। তো এখানে আমার আমি লিখতে পারি 5/10 ইন্টু 5, তাহলে 1/10 বা 0.1, হোয়াট এভার। তারপরে কি আমার হলো গিয়ে বলছে যে আরেকটা কি, যে ন্যূনতম পথে।
তো ন্যূনতম পথের ক্ষেত্রে আমার হবে কি যে আমার ডিস্টেন্সটা যেন এত থাকে, তো ডিস্টেন্সটা এটা থাকার জন্য আমাকে এই পাশ দিয়ে রওনা দিতে হবে। কারণ এই পাশ দিয়ে যদি আমি রওনা দিই তখন আমার স্রোতের কারণে আমাকে ধাক্কা খেতে খেতে আমি এখানে চলে আসব। তো সেক্ষেত্রে আমার ন্যূনতম পথ হবে, তো সেক্ষেত্রে আমার ডিস্টেন্সটা হবে হলো গিয়ে, বা আমার বেগটা হবে হলো √v² - u²। এটা একটা ফর্মুলা, ভেক্টরের সময় তোমরা বুঝতে পারবে, বা এখনো তোমাদের জানার কথা। যাই হোক, তো সেই ক্ষেত্রে আমার টি এর মান আসবে s/v। s এর মান হলো 0.5, v এর মান হলো গিয়ে, যেহেতু আমার 5 আর 3 আছে, 5 স্কোয়ার - 3 স্কোয়ার আমার আসবে হলো গিয়ে 4। তো এটাকে যদি আমি ভাঙায় লিখি তাহলে আমার আলটিমেটলি আসতেছে কত, 0.5/4, নিচে 5/40 আসতেছে, আর এটা হলো 0.1 আসতেছে। তো ওইভাবে আমি যদি কাটাকাটি করি, এই যে 0.5/4 - 0.1, আমার আসতেছে হলো 1.5 মিনিট। তো এটা ক্যালকুলেটর লাগে বা ক্যালকুলেটর ছাড়াও করতে পারবা তোমরা। যেমন ক্যালকুলেটর ছাড়া যদি করতে যাই, এটাকে আমি হলো ইয়া করি, 0.5টাকে 5/40 লিখলাম, মাইনাস হলো গিয়ে 1/10 লিখলাম। তো 40 থাকলো, 5 - 4, 1/40। তো এটাকে কাটাকাটি করলে তারপর হলো এটা যেহেতু আমাদের কি আসছে, আমরা হলো গিয়ে আওয়ারে নিয়েছি, তো আওয়ার থেকে আমরা মিনিটে কনভার্ট করলে আমাদের এটা আসবে। তো মিনিটে কনভার্ট করার জন্য অবভিয়াসলি ক্যালকুলেটর লাগবে। দেখো এখন একটা ইম্পর্টেন্ট টপিক আসি, সেটা হলো লামির উপপাদ্য। এই টপিকটা হলো স্থিতিবিদ্যা চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, যে এই ফর্মুলাটা মনে রাখতে হবে। এটা কিভাবে মনে রাখবো, যে যখন যেই বলটা বা যেই ইয়াটা নিব, তখন হলো ওইটাকে আমরা ইলিমিনেট করে বাকি দুইটার মধ্যবর্তী কোণ নিব। যেমন দেখো এখানে আমি কি নিছি, পি নিছি, পি এর নিচে আমার সাইন কোণটা বসছে, সাইন বসছে হলো, এটা যদি আমি বাদ দিয়ে দেই, এটাকে যদি আমরা বাদ দিয়ে দেই, থাকে কি এই দুইটার মধ্যবর্তী কোণ হলো আলফা, এই যে। তারপর হলো সেম কাজটা আমরা করতে পারি হলো কিউ এর সাথে। যখন আমরা কিউ বাদ হয়ে যাবে, মধ্যবর্তী কোণ হবে হলো বিটা। যখন আমরা হলো আর কে নিব, আর বাদ দিয়ে দিব, মধ্যবর্তী কোণ হবে হলো গামা। তো সব সময় যে আলফা বিটা গামা থাকবে তা না, এখানে আমাদের ভ্যালু দেওয়া থাকতে পারে, ওগুলা অনুযায়ী আমরা আগাবো। তারপর এখানে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, এই বৈশিষ্ট্যটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। P = Q = R হলে মধ্যবর্তী কোণ হবে হলো গিয়ে 120 ডিগ্রি, সবগুলো 120 ডিগ্রি হবে। তারপর হলো যে কোনো দুইটি বলের লব্ধি তৃতীয় বলের সমান হবে। আচ্ছা, তারপরে হলো আমরা কোশ্চেন সলভে যাই। কোশ্চেন সলভে যদি যাই তাহলে আমরা দেখতে পারবো, এই যে এটা হলো আমাদের কোশ্চেন, যে এটা হলো আমাদের কোশ্চেনে আমাদের কি বলছে, কোশ্চেনে আমাদেরকে বলছে যে P, Q, R তিনটি বল সাম্যাবস্থায় আছে, প্রথম বল দুইটির মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। আমি আমার মতো করে নিলাম, ধরো সাম্যাবস্থায় আছে, তো আমি আমার মতো একটা চিত্র আঁকলাম। তো এখন হলো গিয়ে আমাকে বলছে যে P, Q, R, তো প্রথম দুইটা বল 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি। তারপরে কি বলছে, শেষ দুইটি বলের মধ্যবর্তী কোণ হলো গিয়ে আহ 120 ডিগ্রি। শেষ দুইটা কি, কিউ আর আর এর মধ্যে হলো আমার 120 ডিগ্রি। তাহলে আমার এটা কত আসতেছে, এটা আসার জন্য আমার কি করতে হবে, 360 - 120 - 90 করতে হবে না? তো সেই ক্ষেত্রে আমি যদি বিয়োগ করি আমার কত আসতেছে, 0 থেকে 0 গেল, 9, 10, 11, 16 থেকে 11 বাদ দিলে 1 থাকে, 5 থাকে, 150 হবে আলটিমেটলি আমার এখানের ভ্যালু, 150। তো সেক্ষেত্রে আমাকে কি বলছে, অনুপাত বের করতে বলছে, পি। তাহলে পি বাই কি করবো আমরা, পি যদি নেই, বাকি দুইটার মধ্যবর্তী কোণ আসতেছে, সাইন হলো 120 ডিগ্রির মান আসবে, সাইন 120। তারপরে হলো কিউ বাই কি নিব, হলো কিউ কে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে বাকি থাকে কি, পি আর আর এর মধ্যবর্তী কোণ কত হবে, সাইন 150, সাইন 150। তারপরে কি, আমাদের নিতে হবে হলো আর, আর নিলে বাকি থাকে কি, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত, সাইন 90 ডিগ্রি। জাস্ট ক্যালকুলেটরে বসায় দিবা, তাহলে তোমাদের এই ভ্যালু গুলা চলে আসবে, আর ওইটাই হবে আমাদের আনসার। দেখো এখানে কি করছে, এখানেও সেম জিনিসটাই করছে। এটা ক্লিন করে নেই। হুম, আমাদের এখানে দেখো, এই যে মানগুলা বসাইছে, বসানোর পর হলো গিয়ে আমাদের √3:1:2 আসছে। আচ্ছা, এখন যেটা আছে এটা হলো যে সদৃশ সমান্তরাল বল। তো সমান্তরাল বলের ক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা হবে, যে একদিকে সমান্তরাল মানে হলো একই দিকে, সমান্তরালের ক্ষেত্রে একই দিকে হবে। আর যদি আমার হলো গিয়ে দুইটা বল ইয়া হয়, তাহলে মাঝখানে একদম বল দুইটা যদি সমান হয়, তাহলে আমার একদম এক্স্যাক্টলি
মিডলে হবে হলো গিয়ে আমার লব্ধি, আর লব্ধিটা হবে হলো, এটা যদি আমার এ হয়, এই যে এখানে লেখাই আছে যে কিউ আর পি যদি আমার এক্সাক্ট সমান হয় তাহলে লব্ধিটা হবে হলো পি প্লাস কিউ। আমার আর আঁকার দরকার হয় নাই। তো এইখানেও আমরা এই যে লামির উপপাদ্যের মতো করে আমরা নিতে পারি, যেটাকে নিব ওইটা বাদে বাকি দুইটার মধ্যবর্তী ডিস্টেন্স নিব। আগে আমরা কোণ নিছি, এখন আমাদের হলো ডিস্টেন্স নিয়ে কাজ করতে হবে। দেখো এখানে আমি পি বলটা নিছি, পি বল নেওয়ার পরে আমি কি করছি, পি যদি নেই, পি বাদ মানে বি বাদ, বাকি দুইটা কি আছে, এ আর সি। এ আর সি এর মধ্যবর্তী ডিস্টেন্স হলো গিয়ে, এখানে যেহেতু কোনো ডিস্টেন্স দেওয়া নাই তাহলে ডিস্টেন্সটাকে আমরা এসি দিয়েই মানে আইডেন্টিফাই করব। তো পি বরাবর কি লিখছি আমরা, পি এর নিচে লিখছি এসি। যখন আমরা কিউ নিছি, কিউ এর বরাবর আমার কি আছে, এ আছে, তাহলে আমার এটা বাদ যাবে, বাকি দুইটা কি আছে, বি আর সি, তাহলে আমার ডিস্টেন্স হবে বিসি। তারপর যখন আমি আর নিব মানে সি নিব, সি নেওয়ার পর বাকি থাকে কি, এ আর বি, তাহলে আমার ডিস্টেন্স কি হয়েছে, এ আর বি। তো এরকম যেটাকে নিবা ওটা এলিমিনেট করে দিবা, বাকিগুলা থাকবে। আমরা একটা কোয়েশ্চেন সলভ করি তাহলে বুঝতে পারবো। দেখো এখানে আমাদেরকে কি বলছে, একজন লোক 6 ফিট দীর্ঘ একটি লাঠির এক প্রান্তে হাত রেখে অপর প্রান্তে ডাব্লিউ ওজনের বস্তু বহন করছে। লোকটির কাঁধের উপর চাপ বস্তুর ওজনের 3 গুণ হলে হাত থেকে কাঁধের দূরত্ব কত? আমরা আগে মানুষ আঁকি, সরি একটা লোক আঁকি, তারপরে আমরা কোয়েশ্চেনটা পুরোপুরি অ্যানালাইসিস করে তারপরে আমরা সলিউশনে যাই, তাহলে আমাদের জন্য ইজি হবে। তোমাদের অ্যাপ্রোচের উপর ডিপেন্ড করতেছে তোমাদের সলিউশনটা কিরকম হবে। এখানে একটা সলিউশন দেওয়া আছে, আমি আমার মতো করে সলিউশন করতে পছন্দ করি এগুলা, কারণ এই কোয়েশ্চেন গুলো অনেক ইজি থাকে। ধরো এটা হলো আমাদের একটা স্টিকি ম্যান। তো এখানে আমাদেরকে কি বলছে, যে লোক 6 ফিট দীর্ঘ একটি লাঠি, এটা হলো 6 ফিট পুরাটা, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরাটা হলো আমার 6 ফিট, 6 ফিট। তো কি বলছে যে এক প্রান্তে সে হাত দিয়ে রাখছে, যদিও হাতটা অসম্ভব বড় হয়ে গেছে, কিছু করার নাই। এক প্রান্তে হাত রাখছে আর অপর প্রান্তে হলো কি তার ডাব্লিউ 3 মানে ডাব্লিউ ওজনের বস্তু বহন করতেছে, ডাব্লিউ ওজনের বস্তু, এই যে ডাব্লিউ। তারপরে কি বলছে যে লোকটির কাঁধের উপর চাপ বস্তুর ওজনের 3 গুণ, আমার বস্তুর ওজন কত, ডাব্লিউ, তাহলে আমার ওজনের 3 গুণ হবে 3 ডাব্লিউ। তার মানে হলো এই যে তার কাঁধ বরাবর বা একদম গলা বরাবর তার এখানে কি কাজ করতেছে, এইখানে হলো তার 3 ডাব্লিউ জিনিসটা কাজ করতেছে। আমাকে বলছে কি যে হাত থেকে কাঁধের দূরত্ব, মানে এইখান থেকে এইটার ডিস্টেন্সটা বের করতে, আমি ধরি এটা হলো এক্স, এটাকে আমি এক্স ধরি, আমার পুরোটার ডিস্টেন্স হলো 6, এইটুকু এক্স, তাইলে আমার এই পার্টটুকুর ভ্যালু কত, 6 - এক্স, তাই না? এখন আমি কি করব, আমরা হলো গিয়ে এই যে লামির উপপাদ্য বা ওইটার মতো করে আমরা মানগুলা বসানোর চেষ্টা করি। আমরা হলো সবার আগে মিডলের পার্টটা নিয়ে কাজ করার চেষ্টা করবো, তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। আমি যদি 3 ডাব্লিউ নেই, 3 ডাব্লিউ নেই, তাহলে আমার বাকি থাকে কি, এই প্রান্ত আর এই প্রান্ত, এই দুই প্রান্তের মধ্যবর্তী ডিস্টেন্স কত, 6 ফিট না, 6 ফিট লিখলাম। তারপর আমি যদি ডাব্লিউ নেই, আমি বা এক্স, এক্স ডিস্টেন্স যদি আমি নিতে চাই, এক্স ডিস্টেন্সটা নিতে চাইলে আমার বাকি কি থাকে, এই দুই পাশের মধ্যে ডিস্টেন্স বা এই দুই পাশের মধ্যে বল। ধর আমি ডাব্লিউ নিলাম, ডাব্লিউ যদি নেই তাহলে হলো এই পার্ট আর হলো এই পার্ট, এই দুইটার মধ্যবর্তী ডিফারেন্স কত, মধ্যবর্তী ডিফারেন্স হলো এক্স। এখন দেখো আলটিমেটলি আমার যেটা চাইছে হলো এক্স এর মান বের করতে চাইছে, আমি যদি একটু সাইড চেঞ্জ করে এই পাশ ওই পাশ করে লিখি তাহলে কিন্তু আমার ভ্যালুটা চলে আসতেছে, 6 ডাব্লিউ/3 ডাব্লিউ = 2, কাটাকাটি যায় 2 থাকতেছে। এখানে দেখো এইখানের সলিউশনটা কি করছে, এখানের সলিউশনটা, এইখানে হলো হাত রাখছে, কাঁধ রাখছে আর বস্তু রাখছে, আর এখানে হলো 2 ডাব্লিউ ওরা নিজেরাই করে রাখছে, যেহেতু যোগফল, লব্ধিটা হয় হলো যে দুইটা ওজনের যোগফল হয়, তো ওরা এখানে 2 ডাব্লিউ বের করছে। আমার কিন্তু 2 ডাব্লিউ বের করা লাগে নাই, হাতের ক্ষেত্রে আমি অটোমেটিকলি বের করতে পারছি। কারণ হলো গিয়ে আমার হলো ওই জিনিসটা আমার দরকার নাই, আমার যেই জিনিসগুলো কোশ্চেনে দেয়া আছে ওগুলা থেকে আমি বের করতে পারছি। তোমরা চাইলে এই অ্যাপ্রোচ যেটা দেয়া আছে এটাও ফলো করতে পারো, তোমাদের উপর। তারপরে দেখো এখানে একটা কোয়েশ্চেন আছে, উম এটাই করি। এখানে যেটা দেওয়া আছে যে 15 নিউটন ও 10 নিউটন দুইটি সদৃশ সমান্তরাল বল 5 মিটার লম্বা একটি হালকা রডের দুই প্রান্তে কার্যরত হলে বৃহত্তম বল থেকে লব্ধির দূরত্ব কত হবে? একটা জিনিস সবসময় মনে রাখবা, আমার সদৃশ বা বিসদৃশ যেটাই হোক না কেন, আমার লব্ধি সবসময় বড় বলের কাছাকাছি থাকবে। আর যখন সদৃশ হবে তখন হলো মাঝখানে থাকবে, মানে হলো ওই ইয়াটা, যেটা আমার কি বলে রড বা যেই জিনিসটাই দেওয়া থাকবে, স্টিক যেটাই থাকবে ওটার ভিতরে থাকবে, কিন্তু যদি আমার বিসদৃশ হয় তাহলে হলো বাহিরে হবে। তো এখানে আমার সদৃশ সমান্তরাল বল বলছে, একটা বলছে কি 15, আরেকটা বলছে 10। তো কি বললাম যে বড় বলের কাছাকাছি হবে, বড় বলের কাছাকাছি হলে দুইটার যোগফল কত হয়, 25। আমার লব্ধি হবে এটা, আমার এটা হলো এক্স, পুরাটার দৈর্ঘ্য হলো আমার 5, তাহলে এটা হবে হলো 5 - এক্স। তো আমি যদি 25 নেই, 25 নিলে আমার হলো 15 আর 10-এর মধ্যে ডিফারেন্স কত, 5। কোয়েশ্চেনে বলে দিছে যে 5 মিটার লম্বা, 5। তারপরে হলো কি আমি যদি আমি ইয়া করি,
10 নেই, 10 নিলে আমার হলো এই দুটার মধ্যবর্তী ডিফারেন্স লাগতেছে এক্স এর ভ্যালু। কিন্তু দেখো আমি যদি 15 নেই তাহলে আমার কি করা লাগতেছে, 15 নিলে 25 আর 10 এর মধ্যবর্তী ডিফারেন্স 5 মাইনাস এক্স লাগতেছে। তো আমার এখানে কিন্তু কাজ বেশি করা লাগতেছে। তো সেই ক্ষেত্রে আমাকে এমন ভাবে ভ্যালু গুলো আইডেন্টিফাই করা লাগবে যাতে আমার হলো গিয়ে কাজ করাটা সহজ হয়। তোমরা চাইলে তিনটা পয়েন্টই লিখতে পারো, যেমন এক্ষেত্রে আমার তিনটা পয়েন্ট কি হবে, যে 15 নিলে থাকতেছে হলো 25 আর 10 এর মধ্যবর্তী ডিফারেন্স 5 মাইনাস এক্স। তারপরে হলো 25 নিলে ডিফারেন্স থাকতেছে হলো 15 আর 10 এর ডিফারেন্স 5। তারপরে হলো গিয়ে 10 নিয়ে ডিফারেন্স থাকতেছে এক্স। তো এখন আমার হিসাবের সুবিধার্থে আমি যদি এই পার্টটুকু নিয়ে কাজ করি তাহলে আমার জন্য ইজি হয়ে যায়। 5 দিয়ে কাটলে হইতেছে আমার হলো 5, আর হলো এক্স যদি এখানে আসে তাহলে আমার ডিফারেন্স মানে সাইড চেঞ্জ করলে এক্স এর ভ্যালু আসতেছে 2। আলটিমেটলি আনসার হলো আমার 2। এখন তোমরা দেখো তিনটা পার্ট লিখতে পারো বা তোমাদের মতো তোমরা নিজেদের মতো করে দুইটা পার্ট লিখেও সলভ করতে পারো। তারপর এখানে কিছু কোয়েশ্চেন দেয়া আছে, সেম এক্সাক্ট ওয়েতে তোমরা সলভ করবা। যদি না পারো তখন হলে ডিসকাশন গ্রুপে দিয়ে দিবা, ওইখান থেকে আমরা সলিউশন দিতে পারবো, সমস্যা নাই, বা যারা পারবে ওরা দিয়ে দিবে। তারপরে এইখানে একটা কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনটাতে আমাদের আসলে কোয়েশ্চেনটা সলভ করা লাগে না, এমনি আমরা দেখা বলতে পারবো। কোয়েশ্চেন ব্যাংকে আরো এরকম কোয়েশ্চেন আছে, তোমরা দেখলে ওই শর্টকাটটা অ্যাপ্লাই করো। এটা শর্টকাটটা হবে যে দেখো কোয়েশ্চেনটা আগে পড়ি, কোনো বস্তু এ ও বি বিন্দুতে যথাক্রমে 5 একক ও 3 একক মানের দুইটি সদৃশ সমান্তরাল বলে ক্রিয়ারত। যদি বলদ্বয় পরস্পর স্থান বিনিময় করে তবে লব্ধির ক্রিয়াবিন্দু এ বি রেখা বরাবর কত দূর সরে যাবে। এখানে কোয়েশ্চেনে বলছে কি যে আমার হলো এখানে এ আর হলো বি, এখানে আছে 5, এখানে আছে হলো 3। তো বলছে যে এখন এই অবস্থায় আছে প্রাইমারি অবস্থাতে, তারপরে হলো যে পরের বারে হবে হলো এখানে 3, এখানে 5, এখানে এ, এখানে বি। মানে আমার হলো গিয়ে যে যদি বল দেয় পরস্পর স্থান চেঞ্জ করে এ বি এর ডিস্টেন্সটা কতটুকু হবে, মানে হলো আমার লব্ধি কই হবে। ধরো বড় বলের ক্ষেত্রে আমার লব্ধি হয় না, এখানে আমার 8 হলো, লব্ধিটা তো আমার 8 হবে যোগফল। তো এইখানে কি কি হবে, আমার হলো লব্ধিটা হবে হলো গিয়ে 8 এইখানে। তো আমার হলো গিয়ে এটাকে যদি আমরা তুলনা করি এইখানে, এটাকে যদি এইখানে দিই, তো এইটুকু ডিফারেন্সটা কতটুকু, বা এইটুকু ডিফারেন্সটা আলটিমেটলি আমাকে বের করতে বলছে। তো এই ডিফারেন্স বের করার জন্য যে শর্টকাটটা আমি ইউজ করতাম সেটা হলো যে আমার যেই দুইটা বল দেওয়া থাকতো ওই দুইটার ডিফারেন্সটাই আসলে হলো গিয়ে ওদের মানে লব্ধির ক্রিয়া বিন্দুর দূরত্ব হবে। মানে 5 থেকে 3 বাদ দাও বা বড়টা থেকে ছোটটা বাদ দিলে আমার কত থাকতেছে, 5 মাইনাস 3 ইকুয়াল টু 2। দেখো এখানে করছে এটা কি, প্রথম ক্ষেত্রে আমার হলো ডিস্টেন্স বের করছে এক্স, সেকেন্ড ক্ষেত্রে আমার ডিস্টেন্স বের করছে এক্স, তারপরে কি করছে যে প্রথমবারে এখানে ছিল, সেকেন্ড বারে এখানে ছিল, মাইনাস করে 2 আসছে। বাট আমি কি করছি, আমি করছি কি কোশ্চেন পড়ছি, কোশ্চেন আমাকে কি বলছে যে লব্ধি কত দূর সরবে, আমি দুইটা বিন্দু জাস্ট বিয়োগ করে দিছি, আমার আনসার আইসা পড়ছে। আমার অঙ্কও করা লাগলো না, কিচ্ছু করা লাগলো না, আমি জাস্ট দেখে আনসার দিতে পারছি। তো সেক্ষেত্রে তোমার কি মনে হয় না এই জিনিসটাতে আমাদের টাইম কম যাবে বা টাইম কনজিউম কম হবে? তো সেই ক্ষেত্রে তোমাদের শর্টকাট গুলা অ্যাপ্লাই করার জন্য রিকোয়েস্ট থাকবে। আর এক্সাক্ট এরকম টাইপের একটা কোয়েশ্চেন মনে হয় 15 বা 13 দিয়ে পাবা, বা 15, 13 বা 18 পাবা। তো 13 18 থাকলে হবে ডিফারেন্স 5, 15 13 থাকলে ডিফারেন্স 2, জাস্ট বিয়োগ করে দিবা, বিয়োগ করলেই হয়ে যাবে। এখন আসে, আমরা তো সদৃশ করলাম, এবার হলো অসদৃশ বা বিসদৃশ নিয়ে একটু কথা বলি। সেম এক্সাক্ট সেম ফর্মুলা আমাদের সেম থাকবে। দেখো আমি যখন কিনা এ নিছি, এ বা কিউ নিছি, কিউ নিলে বাকি দুইটা কি থাকে, বি আর সি, এই যে বি আর সি। তারপর যখন নাকি আমি বি নিছি বা পি নিছি, পি নিলে থাকে কি এ আর সি। তারপর আমি যখন আর বা সি নিছি তখন কি থাকে এ আর বি। এই যে জিনিসগুলো হলো সেম, জাস্ট হলো অ্যাপ্লাই করছি কিভাবে ওইটার উপর ডিপেন্ড করতেছে। প্রথম কোশ্চেনটা আমরা সলভ করি। প্রথম কোশ্চেনে আমাদেরকে বলছে কি যে দুইটা বিপরীতমুখী সমান্তরাল বলের লব্ধি 10 নিউটন। তো এই যে ধরো এটাই হলো আমাদের চিত্র, এটা এর আমাদের চিত্র ধরো। তো আমি কি বলছি যে লব্ধি তাদের একটি হতে 3 মিটার, না এই চিত্র দিয়ে হবে না, চিত্র আসলে আঁকা লাগবে। চিত্র আঁকতে গেলে আমরা এখানে যাই, বাইরে আঁকি। আচ্ছা আমাদেরকে বলছে যে বিসদৃশ হবে, বিসদৃশ হলে দুইটা দুই দিকে মুখ করে থাকবে, থাকলো। আমরা জানি না কোনটা বড় কোনটা ছোট, কিন্তু আমরা কি জানি যে হলো গিয়ে সমান্তরাল লব্ধি 10। লব্ধি 10 মানে হলো কি যে যখন কিনা আমার সদৃশ থাকতো তখন লব্ধি হইতো হলো পি প্লাস কিউ। এখন যেহেতু আমার হলো অসদৃশ বা বিসদৃশ, সেই ক্ষেত্রে আমার লব্ধি হবে হলো গিয়ে পি মাইনাস কিউ বা কিউ মাইনাস পি, যেটাই হোক না কেন। এখন আমাকে বলে দিছে যে একটি হতে 3 মিটার, অপরটি হতে 5 মিটার। আমি আমার সুবিধার জন্য
পি কে বড় ধরে নিছি। তো আমরা কি জানি যে সব সময় বড়টার কাছাকাছি থাকে, এখানে 3 আর 5-এর মধ্যে 3টা হলো ছোট ডিস্টেন্স। আর আরেকটা কথা বলছিলাম যে যখন বিসদৃশ থাকবে তখন হলো বাহিরে হবে লব্ধি। তো বাহিরে যদি আমি লব্ধিটা দেই, ধরো এটা হলো 3 মিটার ডিফারেন্স, আর এটা হলো গিয়ে আমার সেই লব্ধি যেটার ভ্যালু হলো গিয়ে 10, আলটিমেটলি 10। আর 10 কি হলো, পি মাইনাস কিউ, যেহেতু আমি পি বড় ধরছি তো পি মাইনাস কিউ আমি লিখতে পারি। তো আর এখানে কি বলছে যে অপরটি হতে 5 মিটার দূরে। তাহলে এই কিউ থেকে আর এর ডিফারেন্স কত হইতেছে, 5 মিটার। আর কিউ থেকে আহ পি থেকে আর এর ডিফারেন্স অলরেডি 3 আছে, তার মানে এখানের ডিফারেন্সটা আমার কি হবে, 2। কেমনে হলো, যে এইখান থেকে এই পর্যন্ত ডিফারেন্স হলো আমার 5, এইটুকু ডিফারেন্স যদি আমার 3 হয়, এইটুকু ডিফারেন্স আমার 2 হবে। এই তো, এটা তো বুঝছো। এখন আমরা সলিউশন বের করি, পি আর কিউ এর মান চাইছে আমার। পি এর আমি পুরোটা লিখি, আর এর জন্য কি হবে আমার, আর হলে পি আর কিউ এর মধ্যবর্তী ডিফারেন্স কত আসতেছে, 2 আসতেছে। তারপরে পি এর জন্য কি আসবে, পি যদি নেই তাহলে কিউ আর আর এর ডিফারেন্স কত, কিউ আর আর এর ডিফারেন্স হলো আমার 5 আসতেছে। তারপরে আমি যদি কিউ নেই, কিউ নিলে বাকি থাকে কি, পি আর আর, পি আর আর পি আর আর এর মধ্যবর্তী ডিফারেন্স হলো আমার 3। এখন আমার ভ্যালু বসানো লাগবে। আমি যদি আর এর ভ্যালু 10 বসাই, আর এখানে যদি আমার 2 থাকে, আর এখানে p/5 থাকে, আমার ডিফারেন্সের মানটা কত আসতেছে, কাটাকাটি করলে আমার পি এর ভ্যালু আসতেছে হলো এখানে যে 25 আসতেছে। আর কিউ এর ভ্যালু আসতেছে হলো গিয়ে আমার 15। এখন দেখো, ডাবল চেক করার একটা বিষয় আছে যে আমার লব্ধি কত ছিল, লব্ধি ছিল 10। লব্ধি জিনিসটা কি, পি মাইনাস কিউ, যেহেতু আমি পি কে বড় ধরছি, আমার পি এর মান বড় আসছে, কিউ এর মান ছোট আসছে, তার মানে হলো আমার ধরাটা ঠিক ছিল, আর ধরা অনুযায়ী আনসার আসছে। আমি যদি কিউ কে বড় ধরতাম তাহলে আমার কিউ এর মান আসতো 25, পি এর মান আসতো 15। তো এখন আমার লব্ধি বলছে কি 10, লব্ধি জিনিসটা কি, যেহেতু পি বড় ধরছি, পি মাইনাস কিউ করে দেখি আমার লব্ধি কি আদতেও 10 আসে কিনা। 25 - 15, 10 আসছে, মানে হলো আমাদের কোশ্চেনের সলভ মিলছে। যখন সেকে তো আমাদের অপশন দেয়া থাকবে না, তো সেই ক্ষেত্রে আহ সেই ক্ষেত্রে তোমাদের জন্য পরামর্শ থাকবে যে ডাবল চেক করবা সব সময়। ডাবল চেক করলে তোমরা হলো গিয়ে আনসার গুলা পেয়ে যাবা। এখানে অপশন দেওয়া থাকলে অপশনে যেটার ডিফারেন্স 10 হবে ওইটা নিয়ে আমরা কাজ করবো। যেমন এখানে দেখো, এখানে আমাদের কি আছে, যে 15 আর 10, সরি 15 আর 20 বিয়োগ করলে আসতেছে 5। 10 আর 25 বিয়োগ করলে আসতেছে কত আমার 15। 10 আর 20 বিয়োগ করলে আসতেছে 10। 25 আর 10 এটা থেকে আসতেছে হলো গিয়া, তখন এই দুইটার মধ্যে আমার কাজ করতে হবে। এই দুইটার মধ্যে কাজ করে তারপর আমাকে বের করতে হবে। তো আলটিমেটলি আমাকে ম্যাথ করাই লাগবে, তো সেই ক্ষেত্রে বলবো যে শর্টেস্ট ওয়েতে ম্যাথ গুলা করার ট্রাই করবা। এখন দেখো, এইখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা মোস্ট প্রবাবলি আমাদের লাস্ট স্লাইডের লাস্ট ম্যাথ। তো এই ম্যাথটা করার পরে আমরা একটা ম্যাথ স্কিপ করে আসছিলাম, ওইটা দেখাবো। এখানে কি বলছে, যে দুইটি বিপরীতমুখী বলের লব্ধি, আমাদেরকে বলছে যে দুইটি বিপরীতমুখী, মানে হলো গিয়ে আমাদের চিত্রটা হবে এরকম, একটা এইদিকে একটা এইদিকে, বিপরীতমুখী বলের লব্ধি হবে হলো 12 ইউনিট, এবং ইহা বলদ্বয় হতে যথাক্রমে 3 ইউনিট ও 4 ইউনিট দূরে থাকে। তো আমি ধরি এটা বড় পি, এটা কিউ, যদি আমার বড় হয় বড়টা থেকে হলো গিয়ে 3 ইউনিট দূরে, আর বড়টার যেই দিকে থাকবে ওই দিকেই হবে হলো আমার লব্ধি। তো সেই ক্ষেত্রে এটা কি হবে আমার 12, 12, বা এটা হলো গিয়ে আমার লব্ধি আর। আর কি বলছে, এটা হলো 3 ইউনিট দূরে, এটা হলো 3। পি থেকে আর এর ডিফারেন্স হলো 3। আর এটা কি, এটা হলো কিউ থেকে আর এর ডিফারেন্স কত, এই যে কিউ থেকে আর এর ডিফারেন্স 4, তাহলে এই পার্টটুকুর মান আসতেছে 1। যদিও চিত্র অনুযায়ী এখানে 1 ভ্যালুটা বড় হয়ে গেছে 3 এর চাইতে, যাই হোক ওটা ম্যাটার করে না। এখন আমাকে বলছে বল দ্বয়ের মান কত। তো আমরা আগের মতো ফর্মুলা অ্যাপ্লাই করি। ফর্মুলা অ্যাপ্লাই করলে আমাদের কি আসতেছে, আর থাকলে বাকি থাকে কি, পি আর কিউ, পি আর কিউ এর মধ্যবর্তী ডিফারেন্স 1। আমি যদি কিউ নেই, বাকি থাকে কি, পি আর আর, পি আর আর এর মধ্যবর্তী ডিফারেন্স হলো 3। আমি যদি পি নেই, বাকি থাকে কি, কিউ আর আর, কিউ আর আর এর মধ্যবর্তী ডিফারেন্স কত, 3 + 1 4। এখন আমি আর এর ভ্যালু বসাই, আর এর ভ্যালু বসাইলে আমার আলটিমেটলি আসতেছে কি, পি এর ভ্যালু আসতেছে হলো গিয়ে 4 আর, কিউ এর ভ্যালু আসতেছে হলো গিয়ে আমার 3 আর, আর এর ভ্যালু 12। 12-র সাথে যদি আমি কি করব, 4 গুণ করলে আমার আসতেছে 4 × 12 = 48, আর 3 দিয়ে 12 গুণ করলে আমার আসতেছে হলো 36। এখন দেখি আমাদের আনসার গুলা মিলছে কিনা, 36 আর হলো 48 যদি মিলে তাহলে হলো তো আমাদের আনসার হইলো। তারপর ডাবল চেক করে দেখাবো। এই যে দেখো, 36 আর 48,
আর হলো বিয়োগ করলে কত হয়, 36 থেকে 48 বিয়োগ দাও, 12 আসতেছে, তার মানে হলো আমাদের ডাবল চেকে আনসার মিলছে। তো যেই ম্যাথটা করি নাই সেটা হলো গিয়ে এই যে এইখানে এইখানে হলো আমার সূত্রতে প্যাচ লেগে গেছিল। এই যে এইখানে এখানে হলো গিয়ে যে আমার এই ফর্মুলাটা কোত্থেকে আসছে এইটার অ্যাপ্লিকেশন দেখাইতে চাইছিলাম। তো দেখাই। আসলে ম্যাথ জিনিসটা লাগে, ফিজিক্সের জন্য ম্যাথ লাগে, ম্যাথের জন্য ফিজিক্স লাগে, সবই লাগে। কেমিস্ট্রিতেও ম্যাথ লাগে, সবকিছুতেই লাগে। তো আমরা শুরু করে দিই এখানে এই জিনিসটা। আচ্ছা, তো আমাদের নর্মাল ফর্মুলা কি? আমাদের নর্মাল ফর্মুলা হলো আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা, তাই না? এখানে আমাদের কোশ্চেনে বলছে কি যে দুইটা সেম মান, মানে হলো পি আর কিউ এর মান আমার সেম। তো আমি এখানে পি স্কোয়ার রাখলাম, কিউ স্কোয়ার কেও পি বানায় ফেললাম, আর এখানে তাহলে আমার টু পি স্কোয়ার হইতেছে, এখানে কজ আলফা থাকতেছে। তারপরে কি, আমি যদি পি স্কোয়ার কমন নেই তাহলে আমার কি হইতেছে, পি স্কোয়ার যদি কমন নেই, টু পি স্কোয়ার কিন্তু আমি কমন নিতে পারতেছি, তাহলে আমার থাকতেছে ওয়ান প্লাস কজ আলফা। এইটা একটা ফর্মুলা, বুঝছো? কিসের ফর্মুলা? একদম ডিটেলসে বলি। কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হলো আমাদের কস টু থিটার ফর্মুলা। কস টু থিটার এই ফর্মুলা, এই দুইটাকে আমরা ভাঙায় আরো অনেক কিছু লিখতে পারি। ধরো আমি কজ স্কোয়ারটাকে কনস্ট্যান্ট রাখতে চাই, তাইলে সেক্ষেত্রে আমার ফর্মুলাটা হবে টু কজ স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু কজ টু থিটা। তো এখানে আমি কি করছি, কজ স্কোয়ার থিটাটাকে আমি কনস্ট্যান্ট রাখছি। আমি যদি সাইন স্কোয়ার থিটা থিটাটাকে কনস্ট্যান্ট রাখতাম তাইলে আমার হয়তো গিয়ে এটা ওয়ান হয়ে যেত, মাইনাস টু সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কস টু থিটা। এখন দেখো আমি যদি এই দিক ওই দিক সাইড চেঞ্জ করি তাহলে আমার কোন জিনিসটা আসতেছে, আমার হলো এই পাশে কি আছে, ওয়ান প্লাস কস আলফা। তো এখানে আমি এইটাকে যদি ওই পাশে নেই তাহলে কিন্তু আমার ওয়ান প্লাস কজ এর ফর্মুলা আসতেছে না, এইটার ক্ষেত্রে কিন্তু আসতেছে। এটার ক্ষেত্রে কিভাবে আসতেছে এখানে লিখে দেখাই। এখানে আমি যদি টু কজ স্কোয়ার থিটা রাখি তাহলে ওই পাশে যদি আমি ওয়ান নেই তাহলে আমার আসতেছে ওয়ান প্লাস কস টু থিটা। এখন এই ফর্মুলা আর এই ফর্মুলার মধ্যে একটাই ডিফারেন্স, যে এখানে টু থিটা ইকুয়াল টু আলফা হইতেছে। তো আমি এই অ্যাপ্লাইটা মানে এখানে এই, তাইলে এখানে আমার থিটার ভ্যালু কত আসতেছে, থিটা ইকুয়াল টু আলফা বাই টু আসতেছে না? তাইলে আমি এখানে টু কজ স্কোয়ার থিটাটাকে এখানে কনভার্ট করতে পারি। এখানে আমি কি লিখতে পারি, টু কজ স্কোয়ার আলফা ভাগ টু। এই জিনিসটা আমি এখানে লিখতে পারি না, পি স্কোয়ার তারপরে হলো টু কজ স্কোয়ার আলফা ভাগ টু। এই জিনিসটা আমার কিসের মান আসতেছে, আলটিমেটলি আর স্কোয়ার। এখন যদি আমি রুট করি উভয় পাশে তাহলে আমার কিন্তু আর থাকতেছে, আর এই পাশে যদি আমি রুট করি তাহলে হলো রুট টু থাকতেছে। পি স্কোয়ারের আমার সরি, রুট টু থাকতেছে, পি স্কোয়ারের পি থাকতেছে, আবার হলো এইটার জন্য আমার রুট টু থাকতেছে। কজ স্কোয়ার আলফা বাই টু এর জন্য আমার থাকবে হলো কজ আলফা বাই টু। আর এই রুট টু মিলে আমার টু পি কজ আলফা বাই টু, আলটিমেটলি এই জিনিসটাই আসতেছে। এই যে দেখো। তো এটা তোমরা ডিরেক্ট সূত্র হিসেবে মনে রাখো, এটা আমার সাজেশন থাকবে। আবার ক্যালকুলেটরে দিলে তো নর্মালি ক্যালকুলেটরে তোমরা যদি এইভাবে মান বসাও তোমাদের চলে আসবে, বাট এই ফর্মুলা গুলা ইম্পর্টেন্ট, ত্রিকোণমিতি চ্যাপ্টার যখন করতে যাবা তখন তোমাদের কাজে লাগবে। তো তখন শুরুর দিকে যখন এই ম্যাথটা করতে নিয়েছিলাম তখন আমার নিজের প্যাচ লেগে গেছিল যে কিরে আমার তো এখানে টু নাই, টু কিভাবে নিয়ে আসছি, তো কম্পেয়ার জিনিসটা করে তারপরে নিয়ে আসছি। তো সেই ক্ষেত্রে আমি যখন কিনা মান বসাবো, আমার পি এর মান কত দেয়া আছে, পি এর মান দেয়া আছে হলো রুট ফাইভ, তো আমি রুট ফাইভ বসাইলাম। আর আলফার মান দেয়া আছে 60 ডিগ্রি, তো 30 ডিগ্রি করলে কস থার্টির মান কত, কস থার্টির মান যেটা, সাইন 60-র মান সেটা, রুট থ্রি বাই টু। তো এই টু আর এই টু কাটাকাটি গিয়ে √15 থাকতেছে। এটাই হলো আমাদের আলটিমেট আনসার। তো এই ছিল আজকের জন্য ক্লাস। তোমাদের সবকিছু মানে স্থিতিবিদ্যায় যা যা লাগে, যতটুকু লাগে তার চেয়ে বেশি পড়ানো হয়েছে সেকের জন্য, মানে যা পড়াইছি সেকের জন্য মোর দেন এনাফ। তোমাদেরকে এখানে আমি নিজে এই নোটটা থেকে পড়ছিলাম। তো তোমাদের জন্য সাজেশন থাকবে এই নোট থেকে পড়ো, এই নোট থেকে পড়লে যতটুকু দরকার তার চেয়ে বেশি তোমরা পাবা।
আর কিছু জিনিস তো ক্লাসে বলেই দিলাম যে কোনগুলা দরকার আছে কোনগুলা দরকার নাই, এগুলোর কোনো দরকার নাই, এই টাইপের কোশ্চেন তেমন একটা আসে না। আসলে হলো গিয়ে এই টাইপের কোশ্চেন আসে, এটা এইগুলো দরকার নাই, সেকের জন্য এগুলো দরকার নাই। তারপরে কি, হ্যাঁ এইগুলা দেখতে পারো, ভেক্টর টাইপের ম্যাথ দিতে পারে। ভেক্টরে যদি এই টাইপের ম্যাথ দেয় তাহলে ম্যাথে স্থিতিবিদ্যা টাচ করবে না। এটা হলো আমাদের ইয়া। আর এখন লামির উপপাদ্যটা দেখো, এটা ইম্পর্টেন্ট। তারপর হলো সদৃশ অসদৃশ বিসদৃশ এগুলা যেগুলো আছে, আরো কিছু ফর্মুলা আছে, এগুলো তোমরা একটু মাথায় রাখো, কারণ এই জিনিসগুলো তোমাদেরকে অনেক হেল্প করবে। কারণ শুধু যে স্থিতিবিদ্যা গতিবিদ্যা ম্যাথের জন্য তোমরা চাইলে স্কিপ করবা, ইম্পর্টেন্ট না এটা ভাইবা, তাহলে একটা বড় লস হয়ে যাবে। কারণ স্থিতিবিদ্যা গতিবিদ্যার বেসিক যার ভালো, তার হলো ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারটাও অনেক ভালোভাবে পড়া হয়ে যাবে। তো তোমাদের জন্য সাজেশন থাকবে যে ভালো করে এই চ্যাপ্টারটা শেষ করো। আর গতিবিদ্যা চ্যাপ্টারটা আমি এখন কখন দেখাবো? এখন তো আর 3 মিনিট টাইম আছে, 10টার পরে আমি গতিবিদ্যা চ্যাপ্টারটা দেখাই দিব। আর এখন তো নামাজেরও সময় শুরু হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে তোমরা একটু চেষ্টা করো 10টার পরে থাকার। আর যদি তোমরা না থাকো তাহলে আমি শুধুমাত্র ক্লাস কোনো রকমের রেকর্ড করে দিয়ে দিব। তোমরা বুঝছো কি বুঝো না এটা আমি এখন কিভাবে জিজ্ঞাসা করবো? জয়েনই আছো মাত্র একজন, তো যে জয়েন আছো সে একটু জানাও যে যতটুকু পড়াইছি এখন তার মধ্যে কি তোমার কোনো ডাউট আছে কিনা। জি না আপু, বুঝছি। আচ্ছা, বুঝলে ভালো। তো চেষ্টা করো 10টার সময় গতিবিদ্যা চ্যাপ্টারটা আপু পড়াবো। অনেক হ্যাঁ। সময় আপু অনেক সময় তো সূত্রগুলা মনে থাকে না, সেক্ষেত্রে কি করবো? কোন সূত্রগুলা? মানে যে কোনো সূত্র, মানে ধরেন তো আমি সেকেন্ড টাইম আর্টস, পরীক্ষা দিতে গেলে আর সব সূত্র মানে মাথার মধ্যে থেকে চলে যায়, আচ্ছা, তাহলে তোমার জন্য ভুলে যাই যেটা সূত্রগুলা। সাজেশন থাকবে, তো তুমি এক কাজ করবা, ম্যাথে যত মানে চ্যাপ্টার শর্ট সিলেবাস তোমাদের তো এবার, এখন তো সবগুলো শর্ট সিলেবাসে এক্সাম হইতেছে না সব ইউনিভার্সিটিতে। তো ম্যাথে টোটাল চ্যাপ্টার আছে হলো জি। 12টা। 12টা চ্যাপ্টারের তুমি করবা কি একটা মানে দিস্তা কাগজ করবা, দিস্তা কাগজ নিয়ে আমি নিজে যেটা করছিলাম আর কি দেখাই তোমাকে। একটা খাতার পেজ নিতাম, দিস্তা কাগজে পেজটা কিরকম হয়, 4টা পেজ থাকে না, এই পিঠ ওই পিঠ তারপরে আবার এই পিঠ ওই পিঠ 4টা থাকে। তো একটা পেজকে আমি করতাম কি 4 ভাগ করতাম, 4 ভাগ করে একদম ছোট ছোট করে সূত্রগুলো লিখে রাখতাম, লিখে ওয়ালের মধ্যে টানায় রাখতাম প্রত্যেকদিন। ওয়ালে বলতে আইদার পড়ার টেবিলের সামনে অথবা বিছানার সামনে টাঙায় রাখতাম। বা ছোট ছোট স্টিকি নোট পাওয়া যায়, স্টিকি নোট গুলা কিনে ওইখানে প্রত্যেকটা চ্যাপ্টারের সূত্র লিখে টানায় রাখবা। ঘুমাইতে যাওয়ার আগে একবার দেখবা, তারপর হলো ঘুম থেকে উঠে একবার দেখবা, যেই চ্যাপ্টারটাতে বেশি প্রবলেম ওই চ্যাপ্টারের সূত্রগুলো লিখে প্র্যাকটিস করবা, তাহলে ভালো। ফিজিক্সের ক্ষেত্রে ওটা করতে পারো। আর সবচেয়ে বেটার হবে তোমার জন্য ওই যে ইন্টারে কিন্তু আমরা এক ধরনের বই পড়তাম যে গাণিতিক সমস্যা সমাধান, প্রত্যেকটা ইয়াতেই ছিল। পাঞ্জেরি না কিসের যেন থাকে গাণিতিক সমস্যা সমাধান। তো ওইখানে সবগুলা চ্যাপ্টারের সূত্র পাওয়া যায়, বা টেলিগ্রামে তুমি এমন অনেক চ্যানেল পাবা যেখানে কিনা তোমাকে দিয়ে দিতেছে সবগুলা ফর্মুলা একসাথে। তো ওইখান থেকেও তুমি চাইলে কালেক্ট করতে পারো। আমি অনেকগুলা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত ছিলাম। মেডিয়েম একটা ছিল ওইখানে, মেডিয়েম না কি যেন নাম ভুলেও গেছি। ওইখানে আর কি দিত যে সবগুলা বইয়ের পিডিএফ দিত, তারপরে সূত্র দিত যেগুলো লাগে যখন যেই পরীক্ষার আগে। তো ওইখান থেকে কালেক্ট করে নিজে আবার লিখে রাখতাম। তো তোমার জন্য সাজেশন থাকবে, তুমি কি সেকের জন্য প্রিপারেশন নিতেছো নাকি অন্যান্য ভার্সিটির জন্য প্রিপারেশন নিতেছো? সেকের জন্য। আচ্ছা, তাইলে আমি তোমাকে বলবো যে তুমি তোমার বেস্টটা দিয়ে একদম জান প্রাণ দিয়ে ইয়ে করো। জান প্রাণ বলতে কি, তুমি এখন তো রোজার মাস চলতেছে, জাস্ট হাইয়েস্ট 3 ঘন্টা পড়ো। তোমার আর কিচ্ছু লাগবে না, একটা মাস 3 ঘন্টা তুমি যদি ডেইলি 3 ঘন্টা পড়ার অভ্যাস করতে পারো, তাহলে তোমার সেকে চান্স পাওয়া ইনশাল্লাহ কেউ আটকাতে পারবে না। তুমি জাস্ট কন্টিনিউ করতে থাকো, আর যে টাস্ক গুলো দেয় ওগুলো একটু ইয়ে করো, কমপ্লিট করো, তাহলে দেখবা যে তোমার জন্য সুবিধা হইতেছে। আর সত্যি কথা, সেকের কোশ্চেন খুব কঠিন হয় না, ভার্সিটি কয়ের কোশ্চেন ব্যাংকটা সলভ করবা। আর স্থিতিবিদ্যা গতিবিদ্যার জন্য এই জিনিসগুলো যেগুলো দিছি এগুলাই মোর দেন এনাফ। আর যদি কোনো প্রবলেম থাকে তুমি আমার চাইলে পার্সোনালি নক করতে পারো, বা বিপ্লব ভাইকেও নক করতে পারো, আমরা তোমাদেরকে সবসময় হেল্প করবো, ওটা নিয়ে প্রবলেম নাই। আর 10টার সময় আমাদের হলো গতিবিদ্যা ক্লাসটা হবে, ওদেরকে বলে দিও, এখন তো আর টাইম নাই, একটু পরে কেটেও যাবে ক্লাসটা। তো আজকের জন্য এটুকুই। ঠিক আছে স্থিতিবিদ্যায়, আপু, থ্যাংক ইউ। হ্যাঁ ওয়েলকাম। যদি কোনো হেল্প লাগে বিপ্লব ভাই আর আমি সবসময় আছি, যে কোনো সময় তোমরা আমাদেরকে নক দিতে পারো। আচ্ছা, আজকের জন্য এইটুকুই। বুঝেছি।